প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ওষুধ কিনেছে মাত্র 94 পয়সায়, সেই ওষুধ মুগদা হাসপাতাল কিনেছে 16 টাকা 10 পয়সায়। 20টা 40 পয়সায় ওষুধ কিনেছে 90 টাকা 25 পয়সায়। গত অর্থ বছরে কোটি টাকা গচ্চা দেওয়া সেই কেনাকাটার অনিয়ম ধরা পড়েছে চলতি অর্থ বছরেও। এভাবে স্বাস্থ্য খাতে একের পর এক দুর্নীতির কালো বিড়াল বেরিয়ে আসছে গণমাধ্যমে। করোনা অতিমারিতে দুর্নীতির এই মহামারীর দায় রাজনীতির কতটা, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনায়। পাশাপাশি খালেদা জিয়ার করোনা এবং চিকিৎসা নিতে বিদেশে যাওয়া নিয়ে চলমান রাজনীতি নিয়েও আমরা কথা পারবো আজকের গোলটেবিলে। প্রিয় দর্শক, এসব মিলেই আমরা ঠিক করেছি আজকের শিরোনাম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও চলমান রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক মিস্টার সুভাষ সিংহ রায়, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আমার বাঁদিকে আছেন G9 এর সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এছাড়াও প্রিয় দর্শক, অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম আমাদের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার M.A. আজিজ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা RTVতে চোখ রাখছেন, চাইলে অনুষ্ঠানটি আপনারা ফেসবুকে দেখতে পারেন। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে চলুন প্রধান প্রধান দৈনিকের কতগুলো শিরোনাম আমরা দেখে নিই, কি বলছে তারা। যে আমরা শিরোনামগুলো দেখলাম, এখন আমরা মূল আলোচনা যাব। প্রথমে ডাক্তার সায়ন্ত, আপনি যদি কথা পারেন, যে শিরোনামগুলো দেখলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় যে সম্মানিত আলোচকরা আছেন এবং যারা শুনছেন, সবার জন্য শুভকামনা থাকলো। দেখেন, বাংলাদেশে সব সময় কম বেশি দুর্নীতি ছিল এবং প্রশাসনের মধ্যে দুর্নীতি প্রবণতা এটা কম বেশি সব সময় ছিল। কখনো এটা খুব বেড়ে যায়, আবার একটু লাগাম টেনে ধরার চেষ্টা করা হয়, আবার বেড়ে যায়, এভাবেই চলছে বিভিন্ন সময়ে। কিন্তু এখন যেটি হয়েছে, গত এক যুগে টানা এক যুগ ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এবং তারা ভোটবিহীনভাবে আসায়, প্রশাসন নির্ভরতা বেশি হওয়ায় আমার মনে হয় তাদের অনেকগুলো ফ্যাক্টর পেয়ে বসেছে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রশাসন নির্ভরতা দিয়ে তারা ক্ষমতা আসে, সেই প্রশাসনের লোকজন পেয়ে বসেছে যে আমাদের উপর ভর করে ক্ষমতা আসবে, আর ওনরা টাকা পাচার করবে, সেকেন্ড হোম করবে, বাড়ি গাড়ি করবে, এরকম শান শওকত থাকাবে, আর আমরা বসে থাকবো। সুতরাং আমরা তাহলে কেন, বদনাম তো আমরাও নিচ্ছি। রাতের ভোটের বদনাম তো শুধু আওয়ামী লীগ একা নিচ্ছে না, প্রশাসনকেও নিতে হচ্ছে। ফলে তারা একটা গ্রুপ অপ্রতিরোধ্য এই দুর্নীতির ব্যাপারে হয়ে পড়ে। আর একটা দলীয় নেতাকর্মীদের মধ্যে, তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল এই পর্যায়ে চলে আসছে যে বাংলাদেশে বিরোধী দলকে এতটা কোণঠাসা করতে পেরেছে তারা, প্রশাসন এতটা বেশি পুলিশি রাষ্ট্র বলতে যা আমরা কাগজে কলমে আগে শুনতাম, সেটাই এত বেশিভাবে এস্টাবলিশড হয়েছে, সেই নেতাকর্মীরা ভাবছেন যে আমরা সহজেই ক্ষমতা থেকে যাচ্ছি না, সুতরাং যা কামাই করার করব, কেউ কিছু করতে পারবে না। ফলে অন্যান্য সময় যেরকম ক্ষমতায় যারা থাকে তাদের একটা ভয় থাকে যে চুরি করলেও তার একটা লিমিট থাকা দরকার, কতটা করব, ক্ষমতার পট পরিবর্তন করলে কি হবে, সেই বিষয়টা থাকে না। ফলে সামগ্রিকভাবে সব খাত যেমন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, স্বাস্থ্য খাত তার বাইরে না। এটা তো আর কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। স্বাস্থ্য খাতের অবস্থাটা বেশি কেন? কারণ হচ্ছে এটা খুব সেন্সিটিভ জায়গা।
আপনি সড়কে দেখেন, প্রতিদিন সড়কে যে টাকা ঢালা হচ্ছে তার কত পার্সেন্ট কাজে লাগছে, কত পার্সেন্ট দুর্নীতি হচ্ছে। নদী শাসনে পানির মধ্যে টাকা ঢালা হচ্ছে, প্রতি সেন্টিমিটারে কোটি টাকার উপরে বিল দেখানো হচ্ছে। এই যে সরকারি বিভিন্ন অনুদান, এটা সাহায্য, সব ক্ষেত্রেই তো দুর্নীতি। কিন্তু স্বাস্থ্য খাতটা কেন আলোচনায় বারবার আসে? কারণ এটা স্পর্শকাতর খাত, আর করোনার কারণে মানুষকে এখন প্রতিদিন স্বাস্থ্য খাতের মুখোমুখি হতে হচ্ছে, আলোচনায় বেশি আসছে। আপনি যে কথা বলছি আমি সংক্ষেপে শেষ করি শুধু এই একটা দিয়ে, যে দেখেন সাম্প্রতিককালে প্রথম আলোর একটা রিপোর্ট, আমি এটা দেখাই আপনাকে। দেখেন হেডলাইন হচ্ছে করোনার 9 হাসপাতালে 375 কোটির দুর্নীতি। এই দুর্নীতিটা কিভাবে হয়েছে? 95 খাতে 20 ধরনের অনিয়ম পেয়েছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। 350 টাকার কম্বল কেনা হয়েছে 2500 টাকায়, কয়েক গুণ বেশি দামে কেনা হয়েছে ওষুধ সরঞ্জাম, মালামাল বুঝে না পেয়েই বিল পরিশোধ করেছে, ব্যবহার অনুপযোগী সরঞ্জামও কেনা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রেখে বাইরে থেকে কেনার সুযোগ করে দেয়। এইভাবে করেছে। এর আগে আপনারা দেখেছিলেন যে একটা গগলস 500 টাকার গগলস কিভাবে 5000 টাকা হয়েছিল, এবং এভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। অনেক ধন্যবাদ ডাক্তার সায়ন্ত, আমি আপনার কাছে আসবো। সুভাষ দত্ত বলেন, আপনি একই সঙ্গে একজন ফার্মাসিস্ট বটে, যে প্রশ্নগুলা ডাক্তার সায়ন্ত উত্থাপন করেছে আপনি যদি একটু বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ওষুধের দাম নেই, যেহেতু এটা আপনার এরিয়াও বটে, একটু যদি বলেন। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত খুব ঝড়ো ইনিংস খেলেন এবং খুব কম সময়ে অনেকগুলো কথা বলেছেন, টি20-র মতো নাকি? এবং অনেকগুলো কথার মধ্যে পুরো কথাটাই হচ্ছে নাই নাই নাই, এবং সব নেতিবাচক কথা। প্রশাসনের উপর নির্ভরতা, ভোটারবিহীন নির্বাচন, টাকা পাচার, পুলিশি রাষ্ট্র, নানান প্রসঙ্গ এনেছেন। তা সব প্রসঙ্গে তার উত্তর দেওয়া খুব কঠিন, তারপরেও দু একটি কথা বলি। বাংলাদেশের যে আজকের যে অবস্থায় 2021 সালে আমরা আজকের দিনে দাঁড়িয়েছি, এই সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ কত দূরে গিয়েছে সেটা যে কোনো একজন সাধারণ মানুষ তা বুঝতে পারে, যে কোনো সাধারণ মানুষ, যে বাংলাদেশ এগিয়ে যাওয়া বাংলাদেশ। এই এগিয়ে যাওয়া বাংলাদেশের মধ্যে যে ব্যত্যয়ের জায়গাগুলোর কথা উল্লেখ করলেন, এগুলোকে সবই কিন্তু আজকে এই তথ্য প্রযুক্তির কল্যাণে, এবং সরকার যে এটা দায়িত্ব নিয়ে এগুলো উদ্ঘাটন করছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। 2018 সালের নির্বাচনে ইশতেহারে আওয়ামী লীগ স্পষ্ট করে উল্লেখ করেছে দুর্নীতি একটি ব্যাধি, এবং এই ব্যাধি নির্মূল করা একা সরকারের পক্ষে সম্ভব না। এবং আওয়ামী লীগ তার স্পষ্ট করে উল্লেখ করেছে এখানে সামাজিক জাগরণের প্রয়োজন, এবং সেই ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং সকলে মিলে তা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণের জায়গা আছে কি নেই সেটা নিয়ে আলোচনা বিস্তর আছে। আমি যে কথাটি বলতে চাই, আজকের সারা পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থাপনার ভিতরে 9-6 সক্রিয় জানেন। আপনি দেখেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জার্মানিতে একজন নার্স, তিনি টিকার ভুল দিয়েছিলেন বলে সে ওই ভায়োলের মধ্যে পানি ঢুকিয়ে সে কিন্তু ইনজেকশন করে দিয়েছে। এবং স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি কি, ভারতের কলকাতায় এখন একটি 4000 রুপির সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার কিনতে হচ্ছে 40,000 রুপি দিয়ে। ভয়াবহ যে পরিণতির দিকে দেখছি, সেখানে সার্বিকভাবে বিশ্ব পরিস্থিতি নিয়ে বিবেচনা করেন, বাংলাদেশের এখন যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ, সেই বাংলাদেশে অনেক কিছু ব্যত্যয় আছে, কিন্তু এগিয়ে যাওয়ার ঘটনা কিন্তু অনেকগুলো বেশি। ইতালিতে একজন স্বাস্থ্যকর্মী 21 বছর ধরে সে উপস্থিত না থেকেও সে চাকরিতে বহাল থেকেছে। অতএব এই ব্যত্যয়ের জায়গাটি আছে। আমি শেষ করছি ওই জায়গায়। 2019 সালে জেসিন্ডা আর্ডার্ন, যিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তার কাছে এই ব্যক্তিগত আলোচনাটা জিজ্ঞেস করেছিলাম জাতিসংঘেই, যে আপনি এইভাবে দুর্নীতিমুক্ত করলেন কি করে রাষ্ট্র? তা বলছে, আমার জনসংখ্যা কত? আমার জনসংখ্যা 56 লাখ 60 লাখ। অতএব আমি যেভাবে যেই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারি, সেভাবে কিন্তু আপনাদের পারাটা খুব কঠিন, এটা মনে রাখা দরকার। এবং যে কোনো জনসংখ্যা যদি ফ্যাক্টরে, আফ্রিকার প্রচুর দেশে কিন্তু লোক অনেক কম, দুর্নীতিতে ভরা। শুধু জনসংখ্যা নাকি ম্যানেজমেন্ট, মানুষের ইন্টিগ্রিটি, গভর্নেন্স, সেগুলো খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ব্যবস্থাপনা সাইজ দিয়ে বুঝে প্রমাণ করা যাবে না। কিন্তু আজ থেকে 12 বছর আগের যে কথাটা বলে, আজ থেকে 12 বছর আগে অনেক কিছু গণমাধ্যমে আসতো না। এই আরটিভির গোল টেবিল বৈঠকে এখন যে আলোচনা হচ্ছে, উন্মুক্ত আলোচনা হচ্ছে, এবং সেই উন্মুক্ত আলোচনা ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত টানা কিন্তু একটা কথা বলে গেলেন। আজকের 12 বছর আগে এগুলো কল্পনা করা যায়নি। পরিস্থিতির বিবেচনায় আপনাকে ভাবতে হবে। বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে এসে শ্রীমঙ্গল এসে বলেছিলেন, এবং যে দেখেছিলেন কমিউনিটি ক্লিনিক নিয়ে অভিভূত হয়েছিলেন, তিনি বলেছিলেন জাতিসংঘের বক্তৃতায়
যে অল্প খরচে স্বাস্থ্য ব্যবস্থাপনা কি এবং কিভাবে গরিবের চিকিৎসা করা যায় বাংলাদেশে যে আপনাদের দেখে আসতে হবে। অনেক অথবা অগ্রগতির কথাটাও কিন্তু আপনাকে বলতে হবে। রয়, আমি আপনার কাছে আবারও আসবো। জুনায়েদ স্যারকে আপনি যদি একটু বিস্তার করেন যে আলোচনা ওনারা করছেন। ধন্যবাদ আপনাকে। বিস্তারে খুব বেশি বলার সুযোগ নেই, কারণ প্রয়োজনও নেই আমি মনে করি, কারণ আপনি শুরুতেই আমাদের সমৃদ্ধির যে অগ্রযাত্রা, অপ্রতিরোধ যাত্রা, সেটা সম্পর্কে আপনিও সমৃদ্ধিটার চরিত্র দেখিয়েছেন কিছুটা, যে 94 পয়সার জিনিস একই শহরে বসে আরেকটি সরকারি হাসপাতাল 16 টাকা 10 পয়সা কেনে। তার মানে হচ্ছে যে 16 গুণেরও বেশি এখন দুর্নীতি হচ্ছে। তার মানে একটা বিষয়ে আগে আমরা ধরে জানতাম যে কিছু দ্বিগুণ 3 গুণ ইত্যাদি করতে পারে, কিংবা তারও আগে হয়তো আরেকটু কম ছিল, 10 টাকার জিনিস হয়তো 15 টাকায় কিন্তু এখন 10 টাকার জিনিস 160 টাকায় কিনে ফেলে। তো এইরকম মানে জায়গা যে আমরা যাচ্ছি, এইটাই তো সমৃদ্ধির অপ্রতিরোধ যে যাত্রা, সেটা ঠিকই বলেছেন আমাদের সুভাষদা, যে আমরা সমৃদ্ধির আসলে ভীষণ এক অগ্রযাত্রার মধ্যে আছি। এখন সমৃদ্ধির এমন জায়গায় আছি যে করোনা মোকাবেলা এটা একটা কেবল বলতে পারেন সৌভাগ্য, আল্লাহর রহমত কিংবা প্রকৃতির দান, যে আমরা এখনো পর্যন্ত ওই যে ভারতের যে ভেরিয়েন্ট তৈরি হয়েছে, যে মানে যাকে বলে ট্রিপল মিউটেন্ট বলা হচ্ছে, ওই রকম কোনো ভেরিয়েন্টের মুখোমুখি হয়নি যেটা একদিকে ছড়ায় বেশি এবং মৃত্যুর আশঙ্কাও তৈরি করে বেশি, মানুষকে হাসপাতালে নেয় বেশি। তাহলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের চাইতে যে ভালো, এটা অন্য কোনো প্রমাণ দরকার নেই। বাংলাদেশের লোকজন যেভাবে ভারতে ছোটে সেটা দেখলেই সাধারণভাবে অনুমান করা যায়। কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে যে সেই স্বাস্থ্য ব্যবস্থার যে গতি আমরা দেখলাম তাদের শাসকদের নানান অপ্রস্তুতি ইত্যাদির কারণে, বাংলাদেশে আমরা যে ভয়াবহতা দেখেছি, এইটা যদি এইরকম একটা পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি হতে হয়, তাহলে পুরোটা যে মুখ থুবড়ে পড়বে তাতে কোনো সন্দেহই নেই। এখন সেই দিক থেকে ধরুন, এই যে ভারত থেকে যে অক্সিজেন ইম্পোর্ট মানে বন্ধ হলো, তখন থেকে আমরা বলে আসছি যে আপনারা, আরও আগে থেকে এই কথা বহুবার ধরে বলা হয়েছে যে অক্সিজেনটাই প্রধান। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গত বছরের এপ্রিল মাস থেকে বলা শুরু করেছেন যে প্রধান জায়গাটা হবে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা। সমস্ত কেন্দ্রীয় হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোতে আপনি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই তৈরি করেন। এই একটা বছর পার হয়ে গেল, সরকার কি নতুন কোনো অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে? একটা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে কতটা সময় লাগে? এই 1 বছর সময় নিঃসন্দেহে তার জন্য প্রয়োজনীয় ছিল। সেগুলোর দিকে কিন্তু মনোযোগটা নেই। আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাচ্ছি, একটা হচ্ছে যে আমাদের এখানে বিপুল আর্থিক দুর্নীতি হচ্ছে। এইটা যদি উদাহরণ দেওয়া যায়, মানে কতটা নিষ্ঠুর জায়গায় পৌঁছেছে, যে এই করোনা কালে 9টা হাসপাতালকে যখন বলা হলো যেগুলো একেবারে বিশেষায়িতভাবে করোনা চিকিৎসার জন্য হাসপাতাল, সেইখানে তারা 375 কোটি টাকা চুরি করে ফেলেছেন। সেইখানে তারা 75,000 টাকার যে রোগীর জন্য যে বিছানা কিনতে হয় সেটা 5 লক্ষ টাকায় কিনছেন। এই যে একটা নিষ্ঠুরতা, এটা সমাজের এমন একটা লক্ষণ যে সবাই লুটে পুটে খাও, যে যেদিক থেকে পারো খাও, একেবারে যাকে বলে যে মানুষের জীবন নিয়ে যত বেশি লুট করা যায় সেটা আরো বেশি করে করো, এই দিকটা তো আছেই। কিন্তু আমি মনে করি যে পলিসি লেভেলে, অর্থাৎ সরকারের নীতিটাই এমন দাঁড়িয়েছে যে সেই নীতিটার মধ্য দিয়ে কিন্তু স্বাস্থ্য খাতের এই দুর্নীতির বাড়বাড়ন্তটা বাড়ছে। অনেক ধন্যবাদ এবং এটা আপনার কাছে। খুবই ঠিক যে এই সরকার স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে এই প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করছে, কারণ সে যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে ততই তার এই জনসম্মতিহীন ক্ষমতাকে সে বৈধতা দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। বলুন। এখন মানে আমরা সাধারণ মানুষ, আমরা তো আপনাদের মতো এরকম গোছায় কথা বলতে পারি না। যাই হোক, মানে যতটুকু বলতে পারি আর কি, এই যে মানে আপনি স্বাস্থ্য খাতে যে এত দুর্নীতি, এত মনে করেন যে অনেক টাকা লুটপাট হচ্ছে, এগুলার সাথে জড়িত আছে তো মনে করেন সরকার মহলেরই অনেক বড় বড় যারা এই স্বাস্থ্য খাতের সাথে যারা জড়িত, যারা এগুলো পরিচালনা করে, তারাই কিন্তু এর সাথে জড়িত আছে। এর সাথে তো আর সাধারণ কেউ জড়িত নাই। এখন কথা হচ্ছে কি, যদি সরকার ইচ্ছা করে যে স্বাস্থ্য খাতের সাথে যারা জড়িত আছে, অনেক বড় বড় যারা এগুলোর সাথে দুর্নীতি করতে পারে, তাদেরকে যদি সরকার ঠেকাইতে পারতো এবং তাদের যদি ধরতে পারতো, বিচার করতে পারতো, তাহলে তো এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে বগুড়া থেকে প্রশ্ন করবার জন্য। এস এম কামাল ভাই যদি বলেন, মিস্টার জোনায়েদ সাকি যে প্রশ্ন করেছে যে সরকার কাঠামোটা এমনভাবে তৈরি করেছে যেন আরো বেশি দুর্নীতিকে উৎসাহিত করা হয়, এর মধ্য দিয়ে সবাই দুর্নীতির একটা প্রশ্রয় পাচ্ছে। এস এম কামাল হোসেন। জোনায়েদ সাকি যে কথা বলছে যে জনবিচ্ছিন্ন জনসমর্থনহীন সরকার, এই সরকার জনসমর্থনহীন বলেই তো জোনায়েদ সাকি হিফাজত ইসলামে বাবুনগরের মামুনুল হকের পক্ষে যে দাঁড়াইছে। এত জনসমর্থন, বুঝছেন না?
ভুল বললেন। অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন। জুনায়েদ সাকিব জনসমর্থনহীন সরকারের বিরুদ্ধে বাবুনগর আর মামুনুল হকের পক্ষে গিয়ে দাঁড়িয়েছেন। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আর একজন বললেন রাতের ভোটারবিহীন নির্বাচনের সরকার। আমি ওই ভদ্র মানে ডাক্তার সাহেবের প্রশ্ন করতে চাই, 61,000 কোটি টাকার বাজেট ছিল 2006 সালে। জনকণ্ঠের হেডলাইন, 20,000 কোটি টাকার প্রকল্পের হদিস নাই। এটা বিএনপির আমলে দুর্নীতি দেখেন নাই তো? তখন জনগণের সরকার ছিল, সুশাসন ছিল। সুশাসন ছিল বলেই বি চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা রেল লাইন দিয়ে দৌড়াইছিল, তার উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিয়েছিল, পিছন দিয়ে যুব দল ছাত্র দল তার কলার ধরে টানছিল। এইটা হলো সুশাসন। আমি আজকের প্রধানমন্ত্রীর জনসভায় গেনেট মেসন হত্যা করার জন্য এটা বলবো না, তারেক জিয়া ওই কথা আমি বলবো না, খালি বি চৌধুরীর কথাটাই বললাম। হ্যাঁ, আপনি আজ থেকে 1 বছর আগে যখন করোনা মহামারী দেখা গেল 2020-এর মার্চ মাসে, তখন এই করোনা সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। বিশ্ব তখন থমকে দাঁড়িয়েছিল। যে সমস্ত উন্নত দেশগুলো ছিল তারাও থমকে দাঁড়িয়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। তাদের দেশের সরকার প্রধানরা সমালোচিত হচ্ছিল। কিন্তু বাংলাদেশে করোনা রোগীকে স্বামী স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, স্ত্রী স্বামীকে রেখে চলে যাচ্ছেন, সন্তান মায়ের লাশ দেখে চলে যাচ্ছেন। এই আতঙ্কগ্রস্ত অবস্থায় সেদিন এই বাংলাদেশের ডাক্তারদের উৎসাহ দেওয়ার জন্য, আমি বলি না প্রথম ধাপে স্বাস্থ্য খাতে কিছু ত্রুটি ছিলই, সেইগুলো কাটিয়ে উঠে, কারণ করোনার পরীক্ষার জন্য কোনো ল্যাব ছিল না বাংলাদেশে। আজকে বাংলাদেশে জুনায়েদ সাকিব, হ্যাঁ দুর্নীতি হচ্ছে, আমি বলি না যে দুর্নীতি হয়নি, আমি দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গেতে আসিনি। এই আমলে যে দুর্নীতি হয় না এটা অস্বীকার করি না আমি, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী 243টা পরীক্ষা কেন্দ্র করেছেন করোনার জন্য। তার ভিতর দাঁড়িয়ে এই আমার বন্ধুরা বলেছিলেন যে করোনার সময় চাকরি হারাবে মানুষ, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হবে, নির্মাণ শ্রমিকরা চাকরি পাবে না। তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রথম ধাপে করোনার সময় আপনি জানেন যে একটা লোকও না খেয়ে মারা যায়নি, এবং স্কুলের শিক্ষক থেকে শুরু করে ওই নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, ঠেলা গাড়ি চালক থেকে শুরু করে মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্ররাও আল্লাহর রহমতে খেয়ে পরে কোনো রকম বেঁচে ছিল। আমি বলি না যে দুধে ভাতে ছিল। আবার যখন দ্বিতীয় ধাপ এসেছে, আপনি বলেছেন আজকে স্বাস্থ্য খাতে যদি কিছু হয়ে থাকে শেখ হাসিনা করেছেন। আপনি প্রতি 6,000 অন্তর একটি কমিউনিটি ক্লিনিক, আপনি জানেন যে আজকে 18,000 কমিউনিটি ক্লিনিক করেছেন। আপনি ডাক্তার সাহেব যে দলের সমর্থন হন, তারা যখন 2001 সালে ক্ষমতা এসেছিলেন তখন ওই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন। আর বলেন দুর্নীতি হয় নাই। স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, উনি শিক্ষক, আমরা শ্রদ্ধা করি, উনার বিদেশে অ্যাকাউন্টে 9 কোটি, প্রথম আলো নিউজ 9,53,00,000 যুক্তরাজ্যের একটি অ্যাকাউন্টে, সেই মামলা এখনো চলছে। স্বাস্থ্যমন্ত্রী, উনি বিএনপির নেতা, স্থায়ী কমিটির সদস্য। আজকে দুর্নীতি হচ্ছে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ভাবে দুর্নীতি হচ্ছে, আমার কথা না, এটা মার্কিন রাষ্ট্রদূত বিউটিনেস বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে 2006 সালে প্রধানমন্ত্রীর ছেলেরা এবং মন্ত্রীদের আত্মীয়রা দুর্নীতি প্রাতিষ্ঠানিক ভাবে করছেন। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই, আপনার সঙ্গে আমি আবারও ফিরে আসবো। আমি এক সামিটে বলি, জি 30 সেকেন্ড। হ্যাঁ 30 সেকেন্ড বলতে আমি যেটা বলছি, দেখেন সমালোচনার জন্য না, আজকে করোনা মহামারী, এই দেশটাকে আমাদের সবাই মিলে বাঁচাতে হবে। আপনারা কেউ জনগণের পাশে যান না, ঘরে বসে বড় বড় কথা বলেন, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আমি দেখছি বিএনপি নেতা মারা গিয়েছেন, ছাত্রলীগ যুবলীগ তার লাশ ঘর থেকে বের করেছেন। আজকে এই দাপে দেখেন, আপনি সঞ্চালক হিসেবে এই টেলিভিশনে দেখেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আজকে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আর কিছু লোক মামুনুল হকদের সামনে নিয়ে ষড়যন্ত্র করতে আছেন আর বলতেছেন সরকারের জনপ্রিয়তা নাই। আরে যারা
টেবিলের উপর সিল মেরে নির্বাচন করেছেন। যারা বিবিসির সাংবাদিক আতাউস সামাদ বলেছেন, এইটারে আমার জোনায়েদ শাকির কি বলবো আমি জানি না, বিবিসির সাংবাদিক হাসতে পারছি। আতাউস সামাদ বলেছেন যে আমার চোখ কান কেউ বিশ্বাস করতে হচ্ছে যে বাংলাদেশে একটি ঢাকা শহরে নির্বাচন হয়েছে, এবং আমি দেখলাম 2 জন প্রার্থী 1 লক্ষ করে ভোট পেলেন। এটা আতাউস সামাদের মন্তব্য। জি, সেই কামাল ভাই আপনি সমর্থকদের সঙ্গেই থাকুন, তো আরো বড় প্রশ্ন কথা উত্তর বলা নিয়ে উচিত। আমি আপনাকে আবারও যুক্ত করব। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সালাম ভাই যদি একটু বলেন যে আলোচনা এতক্ষণ হচ্ছে বিশেষ করে দুর্নীতি এবং স্বাস্থ্য খাতে যদি আমরা ফোকাস থাকি তাহলে সুবিধা হয়, যেহেতু করোনাকালীন সংকটে আছি আমরা। প্লিজ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে আলোচনা করার আর বিশেষ কিছু কি আছে? আর আলোচনা করলে কি সরকার এটাকে আমলে নেয়? সরকার তো হলো কাউন্টার যুক্তি দিয়ে, অর্থাৎ সরকারি দলে যারা আছে কাউন্টার যুক্তি দিয়ে যে আগে হয়েছে এখন হইতেছে, বিদেশে হয়েছে এখানে হইতেছে, অর্থাৎ সবকিছুই জাস্টিফাইড। সবকিছু জাস্টিফাইড যদি তাহলে তো জাস্টিফাই করতেছি না সালাম ভাই, দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ, আছি। ঠিক। আচ্ছা, কথাটা হলো যে বুঝতে হবে যে আজকের এই করোনা কালে আমরা দেখলাম যে একটা হসপিটাল উধাও হয়ে গেল। একটা হসপিটাল উধাও হয়ে গেল কিভাবে, তাই না? হসপিটাল, আইসোলেশন সেন্টার, হসপিটাল না। না, এই যে এই জিনিসগুলো আজকে এগুলোকে ইসে আনতে হবে। আজকে সরকারের যে কোন সেক্টরটা আজকে আজকে যে দুর্নীতিগ্রস্ত না, এই কথাটা আজকে কামাল সাহেব যেভাবেই নেই, আজকে উনিও রাজনীতি করে আসছেন, ছাত্র রাজনীতি করে আসছেন, আমরাও ছাত্র রাজনীতি করে আসছি, এখানে অনেকেই। আজকে একটা জায়গায় কিন্তু আমাদের আসা দরকার, আমি যে কথাটা আপনারা মানেন বা না মানেন, আমি বলবো যে আজকে রাজনীতিটাকে একটু আনার চেষ্টা করেন। রাজনীতিটাকে যদি মাঠে আনার চেষ্টা করেন তাহলে কিন্তু দুর্নীতিগুলো বন্ধ হবে। আর যদি রাজনীতি মাঠে না আয় না, ওই যে অন্যদেরকে দিয়ে দেশ চালাইতে চান, তাহলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি রাহুর গ্রাসে পড়ছে এবং সেটা বাড়তেই থাকবে। কারণ ওদেরকে কনসেশন দিতে, কনসেশন আমরা বলেছি যে নির্বাচন হয় নাই, ইভেন আওয়ামী লীগও এই নির্বাচনে কোনো অংশগ্রহণ করে না, দেখা যায় প্রশাসন দিয়েই নির্বাচন হয়েছে। সেই সময় বলছি যে সরকার আজকে প্রশাসনকে কনসেশন দিতে এমন এক অবস্থা যায় নিবে যে ভবিষ্যতে আওয়ামী লীগও এখন স্বীকার করতেছেন না, কিন্তু ভবিষ্যতে এটা স্বীকার করতে হবে যদি আওয়ামী লীগ মানে রাজনীতি করে। এই জন্য বললো যে আজকে দুর্নীতির মহামারী, দুর্নীতি আজকে স্বাস্থ্য সেক্টরে যেটা আমরা দেখেছি যে আজকে এখানে পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ব্যক্তিগত চাপের কারণেই সরকার টিকার বিকল্প উৎস যেতে পারে নাই, একটা মন্ত্রী, তাই না? এবং তার দলের আরেকজন নেতার সম্পর্কে, একটা কোম্পানি সম্পর্কে বলেছে। অর্থাৎ আজকে কোথায় বললাম তো যে এটা কোনোভাবেই আজকে প্রধানমন্ত্রী যেদিকে দেশ যাচ্ছে, গতানুগতিক ভাবে যেভাবে নিয়ে যাচ্ছেন, এইভাবে কোনোভাবেই তিনি দুর্নীতিকে রোধ করতে পারবেন না। ওকে, অনেক ধন্যবাদ সালাম ভাই, আপনি সঙ্গেই থাকুন, আমি ফিরে আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব, জবাবদিহিতা সরকার আনতে হবে। অনেক ধন্যবাদ সালাম ভাই, সঙ্গেই থাকুন। ডক্টর আজিজ ভাই যদি একটু বলেন, অধ্যাপক ডক্টর আজিজ। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা অনেক কথা শুনলাম। দুর্নীতি যারা ভোটকে ভয় পায়, জনগণের কাছে যেতে ভয় পায়, যাদের অতীত ইতিহাসকে নিয়ে ভয় পায়, তারা আসলে ভয় থেকে অনেক কিছুই বলে। যাদের বিগত দিনের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের সময় বলতে গেলে সারাদিন বলা যাবে দুর্নীতির কথা। এখন তারা মাইক্রোস্কোপ নিয়ে দুর্নীতি হচ্ছে, তারা সমালোচনা করে। ঠিকই আছে, সমালোচনা করে, সরকার একসেপ্ট করে, আমরাও মনে করি সমালোচনার দরকার আছে। দেখুন, এই স্বাস্থ্য সেক্টরের দুর্নীতি শুধু, সর্ব সেক্টরের দুর্নীতির ব্যাপারে বর্তমান সরকারের জিরো টলারেন্স। আজকে যে সমস্ত দুর্নীতির কথা আজকেই আলোচনা করলেন, আপনারা বললেন, এটা কিন্তু কোনো দল যে বের করে দেয় নাই, কেউ বিরোধী দলের কেউ বের করে দেয় নাই, এটা সরকার মন্ত্রণালয়ে পর্যালোচনা করছে। কারণটা হলো যে সমস্ত ক্রয় প্রক্রিয়া নর্মাল টাইমে হয়, দীর্ঘ প্রক্রিয়া হয়, এগুলা এই কোভিড সময়ে সামলানোর জন্য দ্রুত ক্রয় প্রক্রিয়া কিনার প্রেক্ষাপটে কিছু সমন্বয়ের অভাব আছে, সেইটা স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এখন ওইটা ফাইনাল না দুর্নীতি। সুতরাং আমি মনে করি এইটা আরো সময়ের ব্যাপার, মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই গত 1 বছরে যদি আমরা দেখি স্বাস্থ্য সেক্টরে 1 বছরে অনেক উন্নয়ন হয়েছে। এই কারণেই আমি বলি
ফার্স্ট ওয়েভে আমাদের সর্বোচ্চ সংক্রমণ ছিল 4041, এইবার দ্বিগুণ হয়েছে, তারপরেও আমাদের স্বাস্থ্য সেক্টর অ্যাকোমোডেট করেছে। অক্সিজেন প্ল্যান্টের কথা বললেন, অক্সিজেন বাংলাদেশে গত 1 বছরে 100 হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সংযোগ হয়েছে, প্রাইভেট সেক্টরে আরো আছে। আপনার এই টেস্ট সেন্টার বলেন, একটি টেস্ট সেন্টার থেকে এখন 450 মতো সেন্টারে টেস্ট হচ্ছে। আমাদের হাই ফ্লো অক্সিজেন কেননা হাজার হাজার হাই ফ্লো অক্সিজেন কেননা আছে। গত 1 বছরে হাজার হাজার চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য সেক্টরে, ডাক্তারদের ট্রেনিং দেওয়া হয়েছে, তারা এখন সক্ষমতা আছে। এই বাজেট 3,500 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে, এক্সট্রা 10,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এই কোভিড চিকিৎসার ক্ষেত্রে, প্রণোদনার টাকা 850 কোটি টাকা দেওয়া হয়েছে। সুতরাং সরকার গত 1 বছরে অনেক কিছু করেছে। জি, অধ্যাপক ডক্টর আজিজ আপনি সঙ্গেই থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। আজকে আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের দুর্নীতি ও চলমান রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি এখনই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবাইয়াত ফেরদৌস। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও চলমান রাজনীতি নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, আমাদের সঙ্গে 6 জন আলোচক যোগ দিয়েছেন। বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে আসি। ডক্টর সায়ন্ত, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু এসছে, সব মিলিয়ে যদি বলেন, সর্বশেষ আপনারই একজন সহকর্মী যিনি সচিবের মহাসচিব, তিনি কতগুলো প্রশ্ন করেছেন যে গত 1 বছরে প্রশ্ন তিনি মতামত দিয়েছেন যে স্বাস্থ্য খাতে প্রচুর উন্নতি হয়েছে। আপনি একজন চিকিৎসক হিসেবে যদি একটু বলেন। উন্নতি হয়েছে যে এটা অস্বীকার করার সুযোগ নেই, উন্নতি তো হয়েছে। আমার করোনা এসেছে, আমার আইসিইউর সংখ্যা বাড়ানো একটা বাধ্যবাধকতা, কিন্তু যে হারে দরকার তার ধারে কাছেও বাড়াতে পারেনি বলেই আইসিইউর অভাবে মানুষের মৃত্যু হয়েছে। করোনা এসেছে, আমার এখানে রোগী যারা তাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা সহ অক্সিজেন দরকার, ফলে বাধ্য হয়ে কিছুটা বাড়াতে হয়েছে, কিন্তু যে পরিমাণ দরকার তার ধারে কাছেও যেতে পারিনি বলেই অক্সিজেনের অভাবে রাস্তায় সন্তানের সামনে বাবা মা মারা গেছে, সেই ঘটনা ঘটেছে। কথা হচ্ছে এই বাড়াতে গিয়ে তারা যতটা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চেয়েছে তার থেকে অধিক ছিল তাদের দুর্নীতির ইন্টেনশন। সেইটা কিছু রিপোর্টের আগেরবার বলেছি, আপনিও বলেছেন, জানেন। এবং তার সঙ্গে সরকারের প্রভাবশালীরা যে জড়িত এটা সবাই জানে। দেখেন, এই যে ফেব্রুয়ারি মাসেরই প্রথম আলোর একটা রিপোর্ট, একজন সচিবের যুগ্ম মহাসচিব, আপনাদের টকশো তো রেগুলার আসতেন, হেডলাইন কি, উত্তমের পড়ালেখা থেকে চাকরির সর্বত্র জালিয়াতি, এবং তিনি এসএসসি থেকে ইন্টারমিডিয়েট এমবিবিএস এ ভর্তি পরীক্ষা না দিয়ে সেখানে যুক্ত হওয়া, তারপর এই যে সরোয়ার্দী মেডিকেল কলেজে থেকে সেটার পরিচালক হিসেবে দুর্নীতি করা, তার অভিযোগ আসা, সংবাদ মাধ্যমে আসা, তারপর তাকে ওএসডি করা হয়েছে, এরকম অসংখ্য কাহিনী আছে। এটা একজন যুগ্ম মহাসচিব লেভেলের একজন নেতা। এরকম অসংখ্য নেতা আপনি পাবেন যাদের বিরুদ্ধে অনেকে ভয়ে রিপোর্ট করে না, বা তারা সমঝোতার ভিত্তিতে মিলেমিশে খায় বলে সংবাদ মাধ্যমে আসে না। এটা হলো পরিস্থিতি। আপনি বলেন তো, বাংলাদেশে এই সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছে মেডিকেল শিক্ষার্থীদের জন্য যে লাইব্রেরিতে সব মেডিকেল কলেজে বই কেনা, 320 টাকার বই, এলসবিআর প্রকাশিত বই 88,000 টাকা দাম ধরা হয়েছিল। সেগুলির কি তদন্ত বা কি হয়েছে? এই দেশে হেলথ সেক্টরের বাইরেও বালিশ কাণ্ড আপনারা জানেন, 7,000 টাকা একটা বালিশ সে চলে যায়। একটা সিলিং ফ্যানে 1,01,000 টাকা দাম ধরা হয়। একটা দুধ মাপার ল্যাক্টোমিটার, সেইটার দাম কত, এরকম লাখ টাকার উপরে ধরা হয়েছে। একটা বটিদার দাম 10,000 টাকা ধরা হয়েছে। এরকম, এটা বলছি আমি, একটা গগলসের দাম 500 টাকার গগলস 5,000 টাকা ধরা হয়েছে। এইটা একটা উদাহরণ দিচ্ছি মানুষের বোঝার সুবিধার জন্য, যে কত টাকার জিনিস, কত সাধারণ জিনিস কত গুণ বাড়ানো হয়েছে। এর প্রত্যেকটা প্রকল্পই হচ্ছে 2,500, 3,000, 5,000 কোটি টাকার, 100-200 কোটি টাকার না, হাজার হাজার কোটি টাকায় এই জিনিসের দাম এভাবে ধরা হয়েছে। এই হলো আপনার দুর্নীতির অবস্থা। এই করোনার সময়কাল নিয়ে টিআইবির গবেষণা আছে, তারা বলছে এই যে সরকারি বিভিন্ন হসপিটালে যে সরঞ্জাম কেনা হয়েছে প্রত্যেকটার দাম 5 থেকে 10 গুণ মিনিমাম বেশি ধরা হয়েছে, এবং এটা রোধে তারা 15 দফার সুপারিশ দিয়েছিল। দুদক এই স্বাস্থ্য খাতের দুর্নীতির উপর কাজ করে দুদকই বছর 2 আগে 12 দফার সুপারিশ দিয়েছিল এটা কারেকশনের জন্য।
সেটা মন্ত্রীর কাছে তারা সেই পেপার জমাও দিয়েছে, কিন্তু এর কোনোটা নিয়ে কোনো কাজ হয়নি। এখন যখনই এরকম দুর্নীতি নিয়ে, অব্যবস্থাপনা নিয়ে কথা হবে, তখনই যেটা সালাম ভাই বলছিলেন যে তাদের এক্সাম্পল হবে, হ্যাঁ অতীত হয়েছিল। যখনই নির্বাচনে রাতের ভোট নিয়ে কথা হবে কামাল ভাইয়ের ভাষায়, তখন চলে আসবে ঢাকায় কোন একটা উপনির্বাচনে কি হয়েছিল এবং বিবিসির সংবাদদাতা কি বলেছিলেন। তাদের হবে যখন বিনা ভোটে এবং সারা বাংলাদেশ থেকে নিয়ে করবেন, তখন মাগুরার কথা আসবে, মাগুরার কথা আসবে। শেষ করি মাগুরার কথা আসবে। মাগুরার একটা আসনের নির্বাচনের জালিয়াতিকে কেন্দ্র করে আপনারা সারা দেশকে জ্বালাও পোড়াও করে কি করেছিলেন? 173 দিন হরতাল করেছিলেন। এই একটা আসনকে কেন্দ্র করে বিএনপি বাধ্য হয়েছিল। হ্যাঁ অবশ্যই, আমি বলছি সেই একটা আসনকে কেন্দ্র করে আপনারা কি করেছিলেন, আর আপনারা 300 আসনকে একেবারে মা গুড়া গুড়া করে ফেলেছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুর্নীতির কথা বলতে গেলে দর্শক যুক্ত হয়েছেন, আমি ফোনটি নিই। যে একটা দুর্নীতির কথা বললে আগের কথা বলেন, বিএনপির আমলে হয়েছে। বিএনপির আমলে কোন প্রজেক্টে দুর্নীতি হয়েছে? 12 বছর আপনারা ক্ষমতায়। ইট ইজ ইউ ডিউটি টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টস এবং তাদের বিচারের আওতায় আনা। আপনারা তাদের বিচারের আওতায় না এনে একটা লেম এক্সকিউজে বিএনপি চেয়ারপারসনকে এতিমের টাকা মারার কথা বলে 2 কোটি টাকার মামলায় আপনি অনেক ধন্যবাদ। যদি দর্শক যুক্ত হয়েছেন তাহলে সেগুলো বের করে বিচার করেন। ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি আসসালামু আলাইকুম, আমি শুভ বলছিলাম নাটোর থেকে। বলুন। আমার প্রশ্নটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনার করোনার মহামারীর কারণে আজকে বিপর্যয় অবস্থায় আছে। তো যদি আল্লাহ না করুক আমাদের দেশে, আমাদের বাংলাদেশে যদি কখনো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢুকে পড়ে কখনো, তাহলে আমাদের এখানে একটা মহামারী দেখা যাবে, কারণ আমরা ঘনবসতি পূর্ণ একটা দেশ। তো আমাদের পরবর্তীতে যদি মহামারী দেখা দেয় তাহলে আমাদের হসপিটালে মানে সক্ষমতাটা ঠিক কতটুকু, যে আমাদেরকে কিভাবে তারা ফিডব্যাক দিতে পারবে, এরকম ফিডব্যাক কি আমাদের? অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, কিন্তু কামাল ভাই বোধহয় মুখিয়ে আছে। কামাল ভাই কিছু বলবেন কিনা ডক্টর সায়ন্ত যে বক্তব্য দিয়েছে? আমি প্রথম বলি যে এখন পর্যন্ত দেশের 8টি বিভাগে 8335টি করোনা ডেডিকেটেড জেনারেটর বেড আছে এবং 449টি করোনা ডেডিকেটেড আইসিইউ বেড খালি আছে এখন পর্যন্ত। হ্যাঁ, মাঝে 2-1টি ঘটনা যে ঘটে নেই, এখন আপনার করোনার প্রকোপ কিছুটা কমেছে বলে 3 সপ্তাহ আগের কথা বলেন, 3 সপ্তাহ আগের স্ট্যাটিস্টিক্স দেন। না আপনি তো এখনকারটা দিচ্ছেন। আপনি আমার মধ্যে কথা বলেছেন, কিন্তু আপনি ওই হিসাবটা দেন। আপনি বলেন অক্সিজেন একটু প্লিজ। না অক্সিজেনের অভাবে ঢাকা মেডিকেলের সামনে রোগী মারা গেছে কিনা। ওকে ডাক্তার সাহেব করেন মার বড় গলা কথা বলতে দেন। আপনি যে দুর্নীতির কথা বলেন, অতীতের দুর্নীতি টানতেছেন। আমি এই দুর্নীতি হয় চোরের মার বড় গলা, যারা দুর্নীতি করে সেই ব্যবসায়ীরা তারেক জিয়াদ থেকে শুরু করে এখন আমাদের মন্ত্রীদের সাথে যোগাযোগ আছে, কিন্তু তারা এই আমলে গ্রেপ্তার হয়েছে। এই আমলে গ্রেপ্তার হয়, আমি নাম কইতে পারি, রাজ্জাকার মিন্টু। এই আমলে আমাদের মন্ত্রীদের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু গ্রেপ্তার হয়েছে এই আমলে। শেখ হাসিনা তাদের গ্রেপ্তার করছে। আর আপনি কোন দুর্নীতির কথা? খালেদা জিয়ার আমলে মামলা জননেত্রী শেখ হাসিনার সরকার করে নেই, বরং আপনাদের নেতারা খালেদা জিয়াকে জেল থেকে বাইর করতে পারে নেই। মানবিক নেত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতার বলে আজকে খালেদা জিয়াকে জেলের বাইরে আনছে। আর আপনি দুর্নীতির কথা বলেন, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা। আমি কি তাই বলে ওই দুর্নীতিকে এই দুর্নীতিতে সাফাই করব না? এটাও ভুল। এই আমলে দুর্নীতি হবে, এটা ভুল তথ্য। আমার শেষ করতে দেন। না ভুল তথ্য। এই দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন বিএনপি আমলে হয় না, এটা ভুল তথ্য। প্রথম আলোর নিউজ 2005 সালে প্রথম আলোর নিউজ, এটা ভুল তথ্য। কথা বলি কেউ কথা শুনে আমার সময় আমি ক্লিয়ার করব, এটা ক্লিয়ার করতে সময় দিন। এটা ভুল তথ্য। ডাক্তার সাহেব আপনার কথার সময় কথা বলিনি, বলেছেন নিউজ 2005। এই লজ্জাকার, এই লজ্জা বাংলাদেশের, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আর আপনি যেটা বললেন বিউটিনেস বলছিলেন, কি বলছেন এটা আমি বলছি। আর ইত্তেফাকের হেডলাইন, তারেক জিয়ার মামুন 18,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আপনি দেখেন নাই কোকোর টাকা বিদেশের থেকে আসছে? কোকোর টাকা বিদেশের থেকে বাংলাদেশে আসছে, সরকার আনছে দুর্নীতির কারণে। এটা দেখেন নাই? আপনি যেটা বললেন যে বেগমপাড়া 2006 সালে কত লোক গেছিল বেগমপাড়ায়, কারা বেগমপাড়ায় থাকে? আপনি বললেন বিদেশে টাকা গেছে। ইলেকশনের সময় কত টাকা গিয়েছেন? আজকে অপু খালেদা তারেক জিয়ার এপিএস অপু আজকে অ্যারেস্ট। আপনারা তো খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেন,
নির্বাচন খালেদা জিয়ারে আমি মনে করি বিএনপি খালেদা জিয়ার মুক্তি চাই নাই। বিএনপি নির্বাচনের সময় বিএনপির নেতা চাইছে মনোনয়ন বাণিজ্য করতে, যার ফলে আজকে অপু জেলে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়েছেন বিদেশে। সেই কথাটা বলেন না এখন। আমি বলি না যে এই আমলে টাকা যায়নি, টাকা গেছে, অনেকেরই টাকা গেছে। পানামা কেলেঙ্কারিতে আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের নাম আছে, আপনাদের সমর্থিত আপনাদের নেতা আব্দুল আল মিন্টু তাবিতাওয়ালের নামও আছে পানামা কেলেঙ্কারি। এটা আমার কথা না, জি পত্রিকার কথা। কামাল ভাই থাকেন, আরো সময় আছে, আপনি আরো সময় আমি হ্যাঁ, আসবো। জি নেতাদের জি, নাম আছে। আমি অবশ্যই। যেটা বলি করোনার আচ্ছা। সময় আমাদের কি কি করণীয়, আমরা কিভাবে এই মানুষের পাশে দাঁড়াবো, এই কথাগুলো বলে। করোনার সময় কোথায় দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে বলেন। আপনি অতীত নির্বাচন নিয়ে টাইনে নিয়ে এসেন। আমি তো আপনার খালি মাগর নির্বাচন বলি নাই। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন সারা দেশটাকেই আপনারা ভোটারবিহীন নির্বাচনে পরিণত করেছিলেন এবং জনগণ আপনাদের পক্ষে ছিল না। ওকে বাংলাদেশের কামাল ভাই ইতিহাসে- সঙ্গেই থাকুন, আমরা একটা ফিরে 30 আসবো। সেকেন্ড, জি 30 30 সেকেন্ড। সেকেন্ড 30 সেকেন্ড। বাংলাদেশের ইতিহাসে যে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জনগণ না শুধু কর্মচারী কর্মকর্তারা, জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এরা রাতের বেলা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। অনেক ধন্যবাদ শেখ কামাল ভাই, হাসিনার সঙ্গে নেতৃত্বে। থাকুন। জোনায়েদ সাকি যদি বলেন। না আমি আসলে আমরা তো সময়- স্বাস্থ্যখাত সময়টা কিন্তু খেয়াল রাখেন, লাস্ট হ্যাঁ সময়টা একটু খেয়াল রাখেন। জি, আমি জি, খুব, অবশ্যই। অফুরন্ত দ্রুত সময় কয়েকটি আছে কথা আমাদের। বলি, যেহেতু এখানে এসেছি কথা বলার জন্য কিছু কথা বলার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে যে আমরা আজকে ভেবেছিলাম যে স্বাস্থ্যখাতের দুর্নীতি এবং স্বাস্থ্যখাত নিয়ে আমরা আসলে কি ভাবতে পারি সেই ইতিবাচক আলোচনাগুলো আসলে আমাদের করা দরকার, কেননা কতগুলো মৌলিক সমস্যা আছে, সেই সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করা দরকার। কিন্তু আসলে মুশকিলটা হয় কি যে আপনি এইসব সমালোচনা মানে যখন আলোচনা আমরা করব তখন স্বাস্থ্যখাতে যে একটা উৎকট উদগ্র একটা ভয়াবহ দুর্নীতি চলছে, যেটাকে আবার অনেকের কাছে মনে হয় যে এটা বোধহয় মাইক্রোস্কোপ দিয়ে খোঁজার মতো। ওই যে অর্থমন্ত্রী একসময় বলেছিলেন 4000 কোটি টাকা যখন হলমার্কের দুর্নীতি হয়েছিল তখন বলছিলেন এটা পিনাটস। তো এখন এরকম বড় বড় দুর্নীতিও মাইক্রোস্কোপিক মনে হয়। তার মানে হচ্ছে যে কত বড় দুর্নীতি হলে ওনাদের কাছে মাইক্রোস্কোপের বাইরে আসা মনে হবে, সেটাও হতে পারে। কিন্তু এইসব আলোচনা এতটা করলে এটা তো ওনারা জবাব দিতে পারেন না। ফলে আলোচনা গরু রচনার মতো সুন্দর করে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে তারা আগডুম বাগডুম বলতে পারেন। এখন আমি যখন বললাম যে জনসম্মতি, জোনায়েদ সাহেব, আমি একটা প্রশ্ন করি আপনাকে। এখন আপনি আপনার কথার মধ্যে কথা ঢুকলেন কেন? না, আমি আপনার না কামাল ভাই আপনি ঢুকলেন কেন আমাকে বলেন? আমি তো আপনার কথায় ঢুকি নাই। আপনি এখন কেন ঢুকলেন আমাকে বলেন? আপনি একটু আগে বলছেন নসিহত করছিলেন কেউ যাতে না ঢুকে, আপনি এখন কেন ঢুকলেন আমাকে বলেন? আমার মধ্যে ঢুকেছিল। আপনি এখন কেন ঢুকলেন? কামাল ভাই আপনি একটু পরে বলেন, জোনায়েদ সাকিটা আমরা শুনে নিই সুতরাং আমরা। এই আলোচনা আমার মনে হয় যে এই গরু রচনার আলোচনা জি, আমরা প্রশ্নের উত্তর আগে- দিবেন। একটা গরু রচনার আলোচনা আমরা যেতে চাই না। আপনি আপনার সময় বলবেন সেটার জায়গায়। জনসম্মতিহীন সরকার বলেছিলাম উনি স্বাস্থ্যগত আলোচনা করতে এসে নির্বাচনের কথা বললেন না, অফকোর্স নির্বাচনের কথা বলেন। আপনি যদি সেই জায়গাটাতেই আপনি বুঝতে পারবেন কিনা সেটা আপনার। জি কামাল ভাই আমরা শুনে নিই, তারপর আপনার কাছে আবার আসবো। যাবেন না, স্বাস্থ্যগতের কথা বলে নির্বাচনের কথা বলেন। উনি যেটা বললেন প্রসঙ্গটা কেন এসছে আপনি এটা বুঝতে পারবেন না এখন, অথবা ইচ্ছা করে বুঝতে চাচ্ছেন না। কারণ হচ্ছে আমি বললাম যে এটা একটা স্ট্রাকচারাল দুর্নীতির ব্যাপার। দুর্নীতি নিয়ে যখন আমরা আলোচনা করি খালি কেবল কয়েকটা তথ্য বলার মধ্যে দিয়ে সমস্ত দুর্নীতির আলোচনা শেষ হয়ে যায় না। এই দুর্নীতিটা একটা কাঠামোগত রূপ নিয়েছে, যেটা এই কারণে যে এর কোনো জবাবদিহিতার জায়গা নেই। এই দুর্নীতিকে জবাবদিহিতায় আওতার মনেও কোনো কাঠামোগত অবস্থা নেই। এইটার সাথে যে নির্বাচনের সম্পর্ক আছে, গণতন্ত্রের সম্পর্ক আছে, সেইটা আপনি এখন বুঝতে চাইবেন না, কারণ ওটাই আপনার স্বার্থ। ভোট ছাড়া ক্ষমতায় আছেন, সেটা বলেছিলাম, জনগণের সম্মতি ছাড়া। শেষ করি, এই যে আপনি আবার কথা বলতে দিবেন না। এখন জনগণের সম্মতি ছাড়া, জনসম্মতিহীন ক্ষমতা মানে আপনার জনসমর্থন থাকতে পারে কিন্তু ভোট ছাড়া ক্ষমতায় আছেন। আর এখন যে আপনি বললেন ওটাকে জনসমর্থনহীন, যদি আমি সেটা বলি নাই, কিন্তু আসলে আপনি বাস্তব কথাটাই বলছেন। জনসমর্থনহীনই বর্তমান অবস্থায় পৌঁছেছেন। এই কারণে একবার হেফাজতকে আপনাদের বগল দাবা করতে হয়। যখন হেফাজতকে বগল দাবা করতে ব্যর্থ হন তখন তাদের উপর দমন পীড়ন চালান, সহিংসতা সৃষ্টি করে তাদের ঘাড়ে চা চাপিয়ে মামলা দেন। এই যে বাস্তব সত্য সমস্ত মানুষ জানে। ফলে আপনি কাউকে জনসমর্থনহীন হয়েছেন বলে আপনাদের একবার হেফাজতকে ধরতে হয়, আবার একবার হেফাজতকে নিয়ে কি বলে যে জেলখানায় ঢুকাতে হয়, সহিংসতা নিজেরাই সৃষ্টি করে। আমি খুব সংক্ষেপে আমি আবার বলি, আর সহিংসতা আপনারা যে সৃষ্টি করেছেন এটা সমস্ত দিক থেকে আমরা এগুলো তদন্ত করে, পাবলিক তদন্ত করে আমরা এগুলো বলেছি। আজকে এই বিষয়ে আরেকদিন কামাল ভাই আপনার সাথে আলাপ করব, তর্ক করবো আরেকদিন। আপনি আসেন, ওই 26, 27, 28 কি ঘটেছিল। আচ্ছা আমি যে জায়গায় আসি, জি কামাল ভাই নোট রাখেন, আপনার সময় আপনি বলবেন। সঞ্চালক আমি দু একটি কথা বলি। আমি এক তো হচ্ছে ধরেন এই যে ফিল্ড হাসপাতাল গায়েব হয়ে যাওয়া, সিন্ডিকেটের প্রত্যেকটা ক্রয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এমনকি ভ্যাকসিনেও সিন্ডিকেট
হয়েছে। এই আলোচনাগুলোতে আছি। আমি কয়েকটা বিষয় আসতে চাই। আমরা দাবিগুলো তুলেছিলাম যে করোনা নিয়ন্ত্রণের জন্য সাময়িক সময়ের জন্য লকডাউনে যেতে হতে পারে, সেটা প্রথমবারও আলোচিত হয়েছে, সরকার এখানে আসছে। 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু জনগণের ঘরে ঘরে খাদ্য কিংবা অর্থ পৌঁছানোর মাত্র আমরা ঘোষণা শুনলাম 960 কোটি টাকা। সেটা কিভাবে বাংলাদেশের 2.5 কোটি দরিদ্র পরিবারের মধ্যে যাবে? ঢাকা শহর সহ যে সমস্ত বড় শহরগুলোতে করোনার উপদ্রব, সেইগুলোকে লকডাউনের আওতায় এনে বাকি দেশকে আমরা লকডাউনের আওতায় রাখতে পারতাম কিনা, এই যে পুরো পরিকল্পনার জন্য একটা জাতীয় কমিশন দরকার ছিল, যেখানে কেবলমাত্র আমলাদের সিদ্ধান্ত না, যেখানে জনস্বাস্থ্যবিদরা, যেখানে ভাইরোলজিস্টরা, যেখানে অর্থনীতিবিদরা, যেখানে আমাদের পরিবেশবিদরা এবং অন্যান্য সমাজবিদরা যেখানে থাকবেন। তার মধ্যে দিয়ে এটা কিন্তু এমনকি আইনও আছে, এই যে সরকারের যে আইন, মহামারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন ইত্যাদির মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সেরকম একটা জাতীয় কমিশন হতে পারত, এবং সেই কমিশন এখন পর্যন্ত গঠন করা হয়নি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু 8-10টা মন্ত্রণালয়ের মতো না, এটা একটা বিশেষভাবে টেকনিক্যাল মন্ত্রণালয়। এইখানে চিকিৎসক, বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের পলিসি ডিসিশনে আসা দরকার। পৃথিবীর বিভিন্ন দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় দেখা যায় সেটা কেবলমাত্র আমলাদের দ্বারা চলে না। আমলাদের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গাতে এই ধরনের বিশেষজ্ঞদের নিয়ে আসা কেন দরকার? কারণ ধরুন একটা হাসপাতালে কি কিনতে হবে, একটা উপজেলার হাসপাতালে কোন যন্ত্রটা কেনা দরকার, কোনটা সেখানে প্রয়োজনীয়, সেটা ডাক্তাররা যেভাবে বুঝবেন সেটা আমলারা কিন্তু সেইভাবে বুঝবেন না। তারা হয়তো তদারকি করবেন না, তারা প্রকিউরমেন্টের লবিস্ট গ্রুপের স্বার্থ থেকে এমন অনেক যন্ত্রপাতি কিনবেন যেগুলো আসলে উপজেলা হাসপাতালগুলোতে অনেক ক্ষেত্রে পড়ে থাকতে দেখা যায়। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসছে। আপনি ধরুন কোন চিকিৎসা কোথায় হবে, ঢাকা শহর কেন্দ্রিক সমস্ত উন্নয়ন আপনি নিয়ে এসছেন, ফলে ওইখানে আপনি যে সমস্ত চিকিৎসার জন্য সত্যিকার অর্থে ঢাকায় আসা দরকার, আবার যেগুলোর জন্য ঢাকায় আসার দরকার নাই, এর ব্যাপক রকম অ্যানামলিজ ঘটছে। যেটার জন্য ঢাকায় আসা দরকার সেই চিকিৎসা ঠিক মতো আইডেন্টিফাইড হচ্ছে না বলে বহু মানুষ মারা যাচ্ছেন অপ্রয়োজনে। আবার অনেক ক্ষেত্রে তারা ঢাকায় মানে আসছেন এবং ঢাকায় এসে বেসরকারি হাসপাতালের গলা কাটা একটা ভয়াবহতার মধ্যে আমরা পড়ছি। তারপরে ওষুধের দাম, এই যে ঔষধের দামের যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ধরেন বহু উদাহরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইদানিংকালও দেখিয়েছেন যে একটা ওষুধ আসলে কততে তৈরি করা যায়, কি পরিমাণ মুনাফা করেও এই দামটা কত জায়গায় রাখা যায়, আর আজকে কি পরিমাণ বাজারে এই জিনিসগুলো হচ্ছে, এবং যে সমস্ত করোনা সংক্রান্ত ওষুধগুলো সেগুলোর দাম এই করোনা কালে কিভাবে বেড়ে গেল। এবং আমি এখন নিজে এর মধ্যে বহুবার নিজের, যেহেতু আমি করোনা আক্রান্ত হয়েছিলাম এবং নানান কারণে অনেকগুলো ভিটামিন খেতে হয়েছে, বহুবার গেলাম কিনতে দেখি যে ওষুধ 5 বছর আগে কি কিনেছি আর এখন কোন জায়গাতে ওষুধের দাম এসে ঠেকেছে, যেটা আমাদের মতো। অনেক ধন্যবাদ। এই উত্তরটা যদি আপনি দেন, ওষুধের দাম নেই, যেটা আপনি ফার্মাসি, তখন কিন্তু আপনি দেন ওষুধ নিয়ে আপনি থাকেন, ওষুধের আলোচনা একটু থাকেন প্লিজ। দ্রুত একটি কথা বলি প্লিজ। আমি একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, আলট্রা লেফট এবং আলট্রা রাইটের মাঝখানে পড়েছি। স্বাভাবিক কারণে এর একটা ভয়ঙ্কর মিথস্ক্রিয়া আছে, এবং আপনি যখন একটি মানুষকে বিরোধিতা করবেন, তার ভাষা জ্ঞান এবং তাকে সম্মান দিয়ে আপনি কথা বলবেন। আপনি যখন প্রত্যেকটা কথার মধ্যে কি বলবেন, গরু রচনা, অমুক রচনা, অমুক কথা, এগুলো কিন্তু শোভা পায় না। আমি যেটা বলি সেটা আমারটা শেষ করি, এবং যেই প্রক্রিয়ায় কথা বলা হয় সেটা সঠিক নয়। যাই হোক, বেগম খালেদা জিয়ার শাসন আমল কি ছিল এটা নিয়ে আমি আলোচনা করব না, কেন জেমস মরিয়াটি তার বার্তা পাঠিয়েছিলেন, সেটা তো ডাক্তার সায়ন্ত জানেন, যে ক্রিপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স। তারেক জিয়া সিম্বল অ্যাজ ক্রিপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স। সালাম ভাই মোবাইল হাতে আছে, গুগলসে সার্চ করলে এই শব্দটি পাবেন। অতএব বাংলাদেশ আজকে যদি 2006 সালে করোনা আক্রান্ত হতো, তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথায় যেত? তখন বিদ্যুৎ কেমন ছিল? 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে গেছিলেন শেখ হাসিনা, এসে পেলেন 2009 সালে 3200 মেগাওয়াট বিদ্যুৎ। অতএব এই ব্যাপারগুলো, যখন কৃষক নেমেছিল রাস্তায়, গুলি করে হত্যা করা হয়েছিল সারের দাবিতে, যখন কনসার্টে নেমেছিল বিদ্যুতের দাবিতে, মানুষকে হত্যা করা হয়েছিল। অতএব এগুলো যখন আলাপ করতে যাব, তখন প্রসঙ্গটা অন্যদিকে চলে আসবে, আমি ওই আলাপ করতে চাই না। আর এই যে অজনসমর্থিত কথাগুলো যে বলা হচ্ছে, তার মধ্যে যুক্ত করা হচ্ছে অপ্রমাণিত সত্যের বক্তব্য। এস এম কামাল হোসেন একটা কথা খুব যথার্থই বলেছেন, বাংলাদেশের দুর্নীতির এই ব্যাধিতে সমস্ত সময়ে কিন্তু সবকিছু আক্রান্ত হয়েছে, এবং দুর্নীতি আমাদের উন্নয়নকে লাগাম টেনে ধরছে। এতই যখন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এত দুর্নীতির কথা বললেন, তাহলে বাংলাদেশ 1,24,000 কোটি টাকার প্রণোদনা
কোন সমর্থন কারণে দিতে পেরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী গত মার্চ এপ্রিল মাসে? মনে রাখা দরকার, তখন মাত্র 3 সপ্তাহ পরে ভারত দিয়েছে তার মাত্র 30,000 কোটি টাকা বেশি। বাংলাদেশ এত দুর্নীতির কথা বলছেন, এখনো পর্যন্ত বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো মিলে 1,10,000 কোটি টাকার মতন তারল্য রয়েছে। অনেকগুলো বিবেচনা করে কথা বলা দরকার। আর আমাদের দেশের এই যে দুর্নীতির কথা যে বলা হয়, মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম 11টার সময় বলেছিলেন হাওয়া ভবন হচ্ছে দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস, কোট আনকোট। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন, সেই টেলিভিশন টক শোতে গভীর রাত্রে এই কথাটা বলেছিলেন। অতএব বাস্তবের বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। আজকের যে এগিয়ে যাওয়ার সে কথা যখন বলছি, তখন সেটাকে আমাকে বিকৃত করে কথা বলা হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে ভারতের একজন কমিউনিস্ট নেতা, সে বক্তৃতা তন্ময় ভট্টাচার্য, সে বলছে আমার বামপন্থী নেতা, আমি সিপিএম, আমি নির্বাচনে পরাজিত হয়েছি ভয়ঙ্করভাবে, কিন্তু আমার বড় নেতাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমরা তো মিছিলে আসি, ভোটে নাই, তা আপনারা মিছিলেই থাকুন, রাস্তায় থাকুন। আমাদের দেশের কথাগুলো যেগুলো বলা হয় সে বামপন্থী নেতাদের মতন বলেন যে 21,500 রুপি দিয়ে হতে হবে একজন, যে কোনো মানুষের তার বেতন হতে হবে সর্বনিম্ন, কিন্তু আমাদের যারা ফুল টাইমার কমিউনিস্ট পার্টির তাদের বেতন দেন 4,500 রুপি। অতএব এই কথাগুলো দ্বিচারিতার কারণে আজকে বাংলাদেশের মানুষ এই জাতীয় রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে ফেলেছে। এই সরকারের আমলে সবকিছুই কিন্তু স্বচ্ছ স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো কিন্তু তদন্ত হচ্ছে, এইটা আপনাকে মানতে হবে। আপনি দুর্নীতির কথা বলবেন, আমি তো বলছি না, নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ বলেছে দুর্নীতি একটি মহাব্যাধি, এই ব্যাধি নিয়ন্ত্রণ করতে গেলে, লাগাম টেনে ধরতে গেলে সামাজিক জাগরণ প্রয়োজন। অর্থাৎ অনেকগুলো কথা আসবে। আপনি হাই ফ্লেন ন্যাচারাল ক্যানুলা, আপনি একটা হাই ফ্লেন ন্যাচারাল ক্যানুলাতে কত অক্সিজেন টানে আপনি নিশ্চয়ই জানেন ডাক্তার সাকান্ত। আপনি জানেন একজন এক্সপার্ট তৈরি করতে গেলে 5 বছর লাগে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, এত সহজ ব্যাপার নয়। আপনি 1 বছরের মধ্যে 5 বছরের কোর্স কমপ্লিট করাবেন। প্রতি বছর এই সরকারের আমলে যে পরিমাণ ডাক্তার নার্স নিয়োগ হয়েছে, ধন্যবাদ জানান এই সরকারকে। আমি তো বললাম আপনি 2006 সালে যদি করোনা আসতো তাহলে কি আপনি অপারেশন থিয়েটার চালাতেন কি করে? ল্যাম্পো দিয়ে, হ্যারিকেন দিয়ে, হ্যাচাক দিয়ে? বিদ্যুৎ ছিল না। এই বাস্তবতাগুলো মানতে হবে। অতএব সরকার যে ব্যাপারে আপনি শাকাতুল শান্ত, জুনায়েদ সাকি যেভাবে আগুন ঝরানো বক্তৃতা দেন, এটা তো হচ্ছে এই সরকারের আমলেই। অতএব এই স্বচ্ছতার জায়গাটা আছে, তথ্য প্রযুক্তিটি বারবারান্ত হয়েছে, এটা মেনে নিতে হবে। এবং এই যে টেনে ধরা, লাগাম টেনে ধরা, এটা হচ্ছে। সালাম ভাই আপনি বিরক্ত হেন না, সালাম ভাই একটু অসুস্থ, সালাম ভাই বিরক্ত হেন না, অসুস্থ হেন না। 2009 সালে এই সরকার ক্ষমতা আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী RT-PCR এর যে মেশিন IEDSR এর প্রথম তিনি নিয়েছেন। এর আগে কি করেছিলেন আপনি খুব ভালো করে জানেন। 91 সালে ক্ষমতা আসার 2 মাস পরে বাংলাদেশের মহাপ্রলয়ঙ্কর হয়েছিল, 1,38,000 লোক মারা গিয়েছিল। বেগম খালেদা জিয়া আমাদের মন্ত্রী পরিষদের কেউ যায়নি ওই এলাকায়, জাননি, বাস্তবতা এটাই। তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা 8 দলকে হাতে নিয়ে কিন্তু ছুটে গিয়েছিলেন। পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলেন আজকে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীকে, যে আপনি জাননি কেন? বলে যত মানুষ মরে যাওয়ার কথা ছিল তত মানুষ মরে নাই। আজকে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসেবে বলেছেন যে বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, কত মানুষ মারা গেলে আপনি বলবেন যত মানুষ মারা গেছে ততজন মারা যায়। ওকে সুভাষ দা, অনেক ধন্যবাদ। অনেকগুলো কথা বলার আছে, থাকুন, সঙ্গেই থাকুন, আরো প্রশ্ন আছে। সালাম ভাই যদি একটু বলেন, আপনি বোধহয় সময় নিয়ে চিন্তিত হচ্ছিলেন, সময় আছে, আপনি বলুন। টানা 5 মিনিট বলুন, আপনি টানা 5 মিনিট বলুন। ইদানিং অস্থির হয়ে যায়। না আমি অস্থির হইনি সালাম ভাই, সালাম ভাই আমি অস্থির হই না। আরো প্লিজ একটু আপনার, আমি অকারণে চঞ্চল হই না, এগুলোর ব্যাপারে গবেষণা করেন, তাই না? এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আমরা যে কয়জন মানুষ আসছে সবাই মোটামুটি সমাজে। সালাম ভাই আমার দুই পাশে যে উত্তেজনা আছে, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা, আমার দুই পাশে যে উত্তেজনা সালাম ভাই, আপনি থাকলেও আপনি উত্তেজিত হতেন। আচ্ছা একটু ধৈর্য ধরেন। বলতেছি যে আলোচনা এবং আলোচনায় আপনার বিষয়গুলো আপনি তুলে ধরবেন, আরেকজন যে আছে সেটা খণ্ডানোর চেষ্টা করবে। উত্তেজিত হওয়ার কিছু নাই। আপনি তো সবসময় ভাব গম্ভীর আলোচনা করেন, আপনার কাছে আমরা সেটাই আশা করি, তাই না? কিন্তু আমার দুই পাশে দুই উত্তেজনা সালাম ভাই। না ঠিক আছে, একটু উত্তেজিত হবেন না। আপনি থাকলে, আপনি এখানে থাকলে হতো না। আলট্রা লেফট, আলট্রা রাইট,
এটা তো বুঝলাম না এই কথাটা, কারণ এখানে আল্ট্রা রাইট কে আছে আমি খুঁজে পাইতেছি না। কল্পনার এটা জগতে কি আছে আমার বলে। আল্ট্রা রাইট কি আমাদের আজকে যে উপস্থাপক আছে কিনা আমি তো জানি না, কারণ অন্য কাউকে আমি খুঁজে পাচ্ছি না আল্ট্রা রাইট। দাদার বামে তো এর জন্যই- উপস্থাপক। এই জন্য আমি বলি যে আসলে আমি তো বিষয়টা মিডলে হলো আছি। যে- সেন্ট্রাল, আমি তো সেন্টারে আছি। না আপনি সেন্ট্রাল, উনি একজন আল্ট্রা রাইট কারণ সেটা বলতে হবে। আলট্রা লেফট বলেছে উনি আরেকটা হলো- ডাক্তার আলট্রা রাইট বলেছে ডাক্তার সায়ন্তকে, আর আলট্রা লেফট বলেছে জুনায়েদ সাকিকে। এইটু যদি আপনাকে বুঝাই দিতে হয় সালাম ভাই, না, না, বিএনপি না, চেয়ারপারসনে কি না, উপদেশ না, আপনি দিবেন আমি জানি না। না না, এটা উনি আপনি বলেছেন। খোঁজাচ্ছেন, আপনি বলছেন। রাইট তো আল্ট্রা রাইট না। হ্যাঁ, ওনার সায়ন্ত কল্পনা আল্ট্রা জগতে রাইট। সে বলছে, এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে। কল্পনা করে রাখছেন। সেটাই, একটু আমি বলি, একটু বলি এটা ওনার please। প্রতীতি, ওনার ধারণা। না না, ওনার ধারণা দিয়ে তো একজনের মানে করা ঠিক হবে না। আমি যদি এখন ওনার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই তাহলে হবে, তাই না? এটা হলো যে আলোচনায় যে যে দল করে বা যে মতবাদ যে বিশ্বাস করে সেই মতবাদের উপরে তাকে বলা যেতে পারে, তাই না? সেটা তো পরিষ্কার। এখন বিষয়টা হলো যে প্রথমেই যে আজকে আলোচ্য বিষয়টা ছিল যে স্বাস্থ্য খাতের দুর্নীতি এবং রাজনীতির অবস্থা, তাই তো? আজকে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে কি হয় নাই এটাই তো প্রশ্ন। এখন এটা কিন্তু জায়েজ করার কোনো বিষয় নাই যে আগে হয়েছে বলে এখন হচ্ছে বা এখন উপরে আগে বেশি হয়েছে, কথাটা সেটা না। কথাটা হলো যে এবং এটার সাথে আজকে এখানে আমরা যারা অংশগ্রহণ করতেছি, এখানে আমাদের ওই 2জন চিকিৎসক ছাড়া, একজন শিক্ষক ছাড়া বাকি সবাই তো আমরা রাজনীতিবিদ, তাই না? এবং আমি pharmacist। এই দুর্নীতির সাথে রাজনীতিবিদরা কতটুকু জড়িত বা কোত্থেকে দুর্নীতিটা হচ্ছে, কেন হচ্ছে, আজকে এই জিনিসগুলোই তো আলোচনার মুখ্য বিষয় হওয়া উচিত, যেগুলোকে মূলোৎপাটন করতে হবে, তাই না? এগুলোকে মূলোৎপাটন না করে যদি আমরা বলি যে এখন বিএনপির আমলে করোনা হলে বিএনপি করতো, সেটা তো আবার এর আগে বলা যায় যে এর আগে বিএনপির আমলে বিএনপি যতটুকু ভালো কাজ করছে সেসব আওয়ামী লীগ থাকলে কি হইতো, তাই না? ওটা তো বলা যায় যে আওয়ামী লীগের আমলে কখনোই গণতন্ত্র থাকে না, কখনোই ভোটের অধিকার থাকে না, কখনোই মানুষের মৌলিক অধিকার থাকে না। কাজে সেদিকে আলোচনায় না যায় আজকে এখানে আলোচনা হলো স্বাস্থ্য খাতের দুর্নীতি, আর এখানে আমরা টাইনা আনতেছি খালেদা জিয়ার জেল, এখানে টাইনা আনতেছি আমরা তারেক জিয়া, এইখানে টাইনা আনতেছি হাওয়া ভবন। আরে হাওয়া ভবন তো বহু আগে পার হয়ে গেছে, তাই না? এবং সেটার জন্য তো আপনারা কোর্টে নিয়ে গেছিলেন, কোর্টে নিয়ে সেটাকে প্রমাণ করার জন্য কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করছেন বিদেশ থেকে আনার জন্য, কিছুই তো করতে পারেন নাই। শেষ পর্যন্ত তারেক জিয়ারে লোয়ার কোর্টে যখন তাকে বেকসুর খালাস দিল, সেই বিচারকটা পর্যন্ত দৌড়ে আপনারা বিদেশে নিয়ে গেছেন। এখন বিষয়টা হলো সবকিছু আজকে প্রত্যেকটা খাত, যেটা বলবো যে আজকে কোন খাত নিয়ে আমরা আলাপ করব, কোন বিষয়টা নিয়ে আলাপ করবো, সব খাতেই তো আজকে দুর্নীতি। এবং এই দুর্নীতিটা হইতে পারছে এই কারণেই যেহেতু আজকে রাজনীতিটা নাই। আজকে রাজনীতিটা সঠিক চর্চা করার জন্য আমরা সবাই বলি এটা আওয়ামী লীগের জন্য যে গণতন্ত্র দরকার নাই বা আওয়ামী লীগের জন্য যে রাজনীতি দরকার নেই এটা না, কিন্তু সবার জন্যই দরকার। আজকে হয়তো বিএনপিকে কোণঠাসা করার জন্য আপনারা মনে করতেছেন ঠিক আছে এই ক্ষেত্রে রাজনীতিটা কম করলেই হবে, গণতন্ত্রটা কম দিলেই হবে, উন্নয়নের গণতন্ত্র নামে সেটাকে আমি জায়েজই করতে পারি, কিন্তু যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন আপনারা কি বলবেন? কাজে স্ট্যান্ডার্ডটা একটাই হওয়া উচিত, যদি গণতন্ত্র থাকে তাহলে দেশের জন্য লাভ হবে। আর দুর্নীতির যে পথগুলো সেই পথগুলো সবাইকে বন্ধ করতে হবে। আমরা দেখেন এই যে আমরা আপনার যত কথা বলি, আমরা তো বলছি যে এই করোনা আসার পর আমরা বলছি যে শুধু বিএনপি না, আমরা বলছি একটা জাতীয় ঐক্য সৃষ্টি করেন, সবগুলো দল মত সবাইকে ঐক্যবদ্ধ করে এটাকে একটা, যেহেতু জাতীয় দুর্যোগ না, এটা সারা বিশ্বের একটা দুর্যোগ, এই দুর্যোগটাকে কিভাবে মোকাবেলা করা যায় আপনারা নেন। কিন্তু আপনারা বলছেন যে না আমরাই আনাপ, আওয়ামী লীগে আনাপ। পৃথিবীতে বিভিন্ন দেশে বা ইভেন বাংলাদেশেও অতীতে দেখা গেছে যে বিভিন্ন এরকম সময় আসলে একটা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকে যে দুর্নীতিগুলো হচ্ছে এটা তো মানবেন যে আজকে সবগুলো রাজনৈতিক দল সবগুলো মত পথকে যদি এক করে আপনার এই কাজটা করে, যে আপনারা বলছে যে প্রণোদনা দিচ্ছেন, এই প্রণোদনা কাদেরকে দিচ্ছেন সেই তালিকা তো এখন পর্যন্ত গতবারের তালিকা আমরা পাইনি। এই প্রণোদনা দেয়ারগুলো আমরা বলছিলাম যে এখানে প্রত্যেকটা দল মতকে আপনারা একত্রিত করেন না, কারণ একটা ইউনিয়নে একটা থানায় সেখানে যদি সব দলের প্রতিনিধিত্ব থাকে তাহলে অংশগ্রহণ থাকে, তাহলে সেখানে কিন্তু যে কেউ একজন ইউপি চেয়ারম্যান বলে সে যে দলেরই থাক সে ইচ্ছা করলেও কিন্তু সেখানে কারচুপি করতে পারবে না, চুরি করতে পারবে না। সরকারের যে টাকা, শোনেন আপনি বলতেছেন যে আপনারা কার টাকা করছেন? সরকারের টাকা। আপনি সরকারে আছেন, হ্যাঁ আপনারাই করবেন, কিন্তু সেখানে যদি বলেন
অন্য বিএনপি কি করতেছে? আরে বিএনপি তো আজকে দায়িত্ব হলো সরকারের, বিএনপি তার যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই চেষ্টা করতেছে। আপনি যদি আপনার সরকারেরটা বাদ দিয়ে আপনি কি করতেছেন সেটা হলো প্রশ্ন। কাজে এই বিষয়গুলো নিয়ে না আইসা এই দুর্নীতিগুলোকে কিভাবে রোধ করা যায়, এই দুর্নীতিকে রোধ করতে হলে একটাই পথ। শোনা আপনি এখানে আবার 96 সালের নির্বাচন কামাল সাহেব নিয়ে আসছে। আমি বলবো যে দেখেন 96 সালের নির্বাচন এটা একটা বিশ্লেষণ করার রাখে। আপনি মনে করতেছেন একরকম, আর আমি মনে করি 96 সালের নির্বাচনের জন্য খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে থাকবে। কারণ তিনি ক্ষমতায় যেও ক্ষমতা ছেড়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের স্বার্থে, এবং সেই সময় তিনি পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। তিনি সেই বিল আনছেন সেখানে সংসদে। ওকে, অনেক ধন্যবাদ সালাম ভাই, অনেক ধন্যবাদ। এগুলো তো আপনি বলবেন একভাবে, আমি বলবো একভাবে। না অবশ্যই পার্সপেক্টিভ ডিফারেন্ট, আপনি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে দুর্নীতি না সালাম ভাই, আপনার সময় শেষ, আপনি টানা 5 মিনিট বলেছেন, টানা 5 মিনিট বলেছেন, কেউ আপনাকে কোনো বিরক্ত করে না, 5 মিনিট হয়েছে। ঠিক আছে, না থ্যাংক ইউ। জি অনেক ধন্যবাদ, সময় নিয়ে আপনি চিন্তা করবেন না। দুর্নীতিটাকে শেষ করার জন্য সবাই চেষ্টা করতেন। জি আমাদের সঙ্গে ডাক্তার আজিজ যদি বলেন একটু স্বাস্থ্য খাত নিয়ে। আজিজ ভাই, আপনি যেহেতু ডাক্তার মানুষ, আপনি স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে কথা বলেন। জি না, আপনি তো বলবেন আগে, ডাক্তার আজিজ বলুক, একজন প্যানেলিস্ট তো আছে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দেখুন এই যে আমরা কিছু অপপ্রচার শুনি, হাসপাতাল উদাও, ফিল্ড হাসপাতাল উদাও। দেখেন এই বসুন্ধরা যে ফিল্ড হাসপাতালটা কখন হয়? যখন মহামারী যুদ্ধ, সেই ক্ষেত্রে ফিল্ড হাসপাতালগুলো হয়। সেই ফিল্ড হাসপাতালে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয়েছিল। যখন রোগী একদম কমে গেছে, হাসপাতালেও সরকারি হাসপাতালেও রোগী নাই, অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলো কোভিড গুলো বন্ধ হয়ে গেছে, তখন সেটা সরকার নিয়ে আসছে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আজকে যদি সেই হাসপাতালের 400-500 ডাক্তার নার্স ছিল, সেগুলো অন্যান্য জায়গায় হাসপাতালে দেওয়া হয়েছে, সেখানে কোটি কোটি টাকার, আজকে 31 কোটি টাকা উদাও বলতেছে। আজকে যদি এই হাসপাতালটা তখন উঠায় নিয়ে আসা হইতো, তাহলে 100 কোটি টাকা যন্ত্রপাতি লস হইতো। সুতরাং এটা নিয়েও সমালোচনা করে। ডিএনসিসি মার্কেটের রিপোর্টে যে আজকে 212 বেডের আইসিইউ, সেইটা নিয়েও সমালোচনা করে। সুতরাং সমালোচনার জন্য সমালোচনা অনেক করা যায়। দেখুন ভ্যাকসিনেশনের প্রোগ্রামের কথা বলেন, ওয়ার্ল্ডে প্রথম এই WHO বলেন, জাতিসংঘ বলেন, বাংলাদেশের প্রথম কয়েকটা দেশের মধ্যে প্রথম শুরু হয়। ব্যবস্থাপনা নিয়েও প্রশংসিত। সাউথ ইস্ট এশিয়ান রিজনে 1 নম্বরে ছিল আমাদের বাংলাদেশে। এখন আপনার সারা পৃথিবীর বিভিন্ন দেশের ভ্যাকসিনেশনের কথা চিন্তা, কি অবস্থা? পাশের দেশে ভ্যাকসিন উৎপাদন করে, অক্সিজেন উৎপাদন করে, রপ্তানি করে, তাদেরও কি বিপর্যয় দেখেন। সুতরাং যখন আমরা সমালোচনা করবো, একটু ভেবে চিন্তে করা উচিত। দেখুন এই যে আমরা এই করোনা নিয়ে, যে করোনার চিকিৎসা, করোনার চেয়ে বেশি আমরা রাজনীতি নিয়ে চিন্তা করি। আজকে দেখুন, আজকে আমাদের একটি দলের নেত্রী, বিএনপি দলের যে চেয়ারপারসন, উনি যে হাসপাতালে ভর্তি করোনা নিয়ে, উনি বিশেষ একটা প্রেক্ষাপটে সরকারের নিয়ে একটা প্রাইভেট বাইরে আছেন এবং একটা সর্বোচ্চ ভালো হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছেন। সেইখানে তার প্রেস ব্রিফিংটা হয় দলীয় চিকিৎসকরা যে করে, দল থেকে যে প্রেস ব্রিফিং করে, ওই হাসপাতালের যারা কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে প্রেস ব্রিফিং করা, তাদেরকে দিয়ে রোগীর অবস্থা জানানোর কোনো সুযোগ দেওয়া হয় না। তার জন্য জনগণকে বিভ্রান্ত করছে। আজকে সরকার এখানে সরকারি চিকিৎসক, সরকারি ব্যবস্থাপনা কেউ কিচ্ছু জানে না, অথচ তারা চিকিৎসার চেয়ে বড় করে দেখছে তারা বিদেশ নিয়ে যাবে। সুতরাং বিএনপি সব জায়গায় রাজনীতি করতে, খালেদা জিয়ার চিকিৎসা তারা চায় না। সরকার বলছে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করবে, তারা বিদেশ নিয়ে যেতে চায়। সুতরাং এই জায়গাটায় আসলে আমাদের সবারই সততা থাকতে হবে। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম ফার্স্ট ওয়েভেও যে ভাষণ দিয়েছিলেন, যেভাবে ম্যানেজ করেছেন, এই সেকেন্ড ওয়েভে প্রথম যে পয়লা বৈশাখে ভাষণ দিয়েছেন, 4টি মূলনীতির উপর বিষয়, কর্মসৃজন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করা, এই সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা, আর্থিক সহায়তা, এই বেস নিয়ে আজকে 333 বলেন, 10 কোটি টাকা ডিসিতে জরুরি, যেটা আর পল্লী অঞ্চলে 860 কোটি টাকা, যেটা ঈদ উল ফিতরে 672 কোটি টাকা, 36 লাখ পরিবারের কথা বলেন, শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টে 10 কোটি টাকা অনুদান, দল নিজের রুলিং পার্টি আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, সরকার দল। ওকে ডাক্তার আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চিন্তা করি সার্বিকভাবে চিন্তা করে আসলে আলোচনা সমালোচনা করতে। অনেক ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটি আমি একটু ডাক্তার সায়ন্তকে ফিরিয়ে দিব, যে খালেদা জিয়াকে কেন বিদেশ নিয়ে যেতে চায় বিএনপি। ডাক্তার এই প্রশ্ন তিনি করেছেন যে সরকারের তত্ত্বাবধানে এভার কেয়ার যেটা বলছে ভালো আছে। জি আমাদের কথা বলতে দেন। আপনার টার্ন এখন না, আপনি একবার করে সবাই বলেছেন, আমি হিসাব রেখেছি, এটা দ্বিতীয় টার্ন শুরু হচ্ছে।
একবার জি। করে শান্ত সাহেবের কিন্তু 2-3 বার হচ্ছে। আপনি দুবার বলেছেন, এটা থার্ড হবে, থার্ড আমার হিসাব আছে। কামাল ভাই প্লিজ অসহিষ্ণু হবেন না। আচ্ছা, বলেন এইখানে আপনি। আপনার এই প্রশ্নে যাওয়ার আগে খুব সংক্ষেপে একটা কনফিউশন হ্যাঁ। দূর করে দেই। আওয়ামী লীগের পক্ষ থেকে যারা কথা বলেন তারা বারবারই বলার চেষ্টা করেন যে 2001 সাল থেকে বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা ভুল তথ্য। বাংলাদেশ টিআইবির রিপোর্টে, টিআই এর রিপোর্টে প্রথম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয় 2001 সালে, এটা সত্য। কিন্তু এক বছরের রিপোর্টটা পরের বছরে গিয়ে প্রকাশ করা হয়, এটা সবাই জানেন। ফলে 2001 সালে যে রিপোর্টটা দেয়া হয়েছিল সেটা 2000 সালের রিপোর্ট। এবং 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মেইন ইস্যুই ছিল টিআই এর ওই দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার হিসাব কি। এবং ওই সময় এবং এটা প্রি লঞ্চিংও হয়েছিল। শেষ করি আমি। Launching। ওই সময় তাদের 10-এর মধ্যে স্কোরিং করা হতো, 10-এর মধ্যে স্কোর ছিল 0.4। পরবর্তীতে বিএনপির সময়ে পরপর 4 বছর ওই শীর্ষ অবস্থানই অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ চ্যাম্পিয়নই হয় তারা। এবং তখন এটা থাকলো স্কোরে উন্নতি করে, পরের বছর 1.2, 1.3, 1.5, 1.7 এইভাবে তারা 2.1 পর্যন্ত আনে, স্কোরের উন্নতি হয়। এবং তাদের শেষ বছরে গিয়ে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন থেকে তৃতীয়তে বিএনপি আনে। 111 সরকারের সময় সেটা 2.4-এ এনে রাখে। পরবর্তীতে সেটা 10-এর জায়গায় 100-তে স্কোর করা হয়। 2020 সালে এই আওয়ামী লীগ সরকারের আমলে এখন সেটার স্কোর হয়েছে 26, মানে 2.6 এবং 12তম। ফলে দুর্নীতিতে সব সরকারের আমলে ছিল, কিন্তু প্রথম চ্যাম্পিয়নটা আওয়ামী লীগ করেছে, এটা বলে উভয় আমলে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করে না। আপনি যদি এটা বলেন, খালেদা দুই জিয়ার হলো বিদেশ না, নিয়ে যে আমি প্রশ্ন সংক্ষেপে করেছেন। আরেকটু বলি। জি, প্লিজ। হাওয়া ভবনকে একটা মিথ তৈরি করে ওনারা সেই কথা এখনো বলেন এবং পুরো দেশটাকে খাওয়া ভবন বানিয়ে ফেলেছেন। আমি দেখি এই সরকার ভোটহীন সরকার, তারা জুলুমবাজ সরকার, মামলাবাজ আপনি হামলাবাজ ভোট বাদ দিয়ে কথা সরকার। বলেন না, ভোট বাদ দিয়ে সেই কথা বলেন। সরকারটির অন্তত বিরোধী দল দমন ছাড়া আর কোনো যোগ্যতাও দেখি না, এতটা যোগ্য যে বিএনপির আমলে সেই এত দুর্নীতির মিথের কথা বললো, এত বছরে আমরা অন্য কোনো বড় দুর্নীতির বিচারটা পর্যন্ত পেলাম না। আমি দেশের একজন নাগরিক হিসেবে সরকারের তরফ থেকে যে অভিযোগ করা হয় বিএনপির ওই আমলের বিরুদ্ধে, সেটা সত্যতা প্রমাণ করা, সেই জনগণের জি। বা রাষ্ট্রের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া। এই প্রশ্ন সে উত্তর কি দাবি পাবো করি। আমরা? খালেদা শেষ। জিয়ার বিদেশ যাওয়া, খালেদা 30 জিয়ার সেকেন্ড। বিদেশ যাওয়ার যেটা, সেটি হচ্ছে যেটা আজিজ বলেছেন। হ্যাঁ, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থা, অব্যবস্থাপনা, এটা কম বেশি সবারই আছে, অনেকের। একটু সচ্ছল যারা বিদেশ চিকিৎসা করাতে যায়, আমাদের প্রধানমন্ত্রীও যাবেন না ঘোষণা দিয়েও চোখের চিকিৎসা করাতে আবার বিদেশ গিয়েছিলেন। কিন্তু ফুলে বিদেশ যাওয়াটা দোষের না। উনি যে বেগম খালেদা জিয়া যেহেতু আগে থেকে বিদেশে তার হাঁটুর অপারেশন, পরীক্ষা নিরীক্ষা, চোখের চিকিৎসাগুলো করাতেন, সেই বিবেচনায় তার বয়স এবং অসুখের যে গুরুতর অবস্থা সেটা বিবেচনায় তার পরিবার গত বছরের মার্চ মাসেই সরকারের কাছে আবেদন করেছিল বিদেশে চিকিৎসার জন্য নিতে। এখন করোনা পরবর্তী জটিলতায় এখনো আমরা শুনছি যতটুকু আনুষ্ঠানিকভাবে জি। যে তিনি স্থিতিশীল আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে, কিন্তু যে কোনো সময় খারাপও তো হতে পারে। সেই জন্য খারাপ হওয়ার আগেই যাতে তাকে উন্নততর চিকিৎসার জন্য পাঠানো হয়, তাতে অন্তত সরকার এই দায় থেকে মুক্তি পাবে যে তাকে বিদেশে চিকিৎসা করতে অ্যালাউ না করে মৃত্যুর অনেক দিকে ধন্যবাদ, ঠেলে দেওয়া ব্যাখ্যাটি পেয়েছি। হবে। এস এম সেজন্য আমার কামাল- আবেদন, এটা কামাল ভাই যদি সরকারের বলেন। উপকার হবে। থার্ড রাউন্ড আপনি বলছেন, কামাল ভাই বলেন। আমি যেটা বলি, উনি বললেন যে দুর্নীতি, মানি লন্ডারিং এর টাকা কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। ওই একটু এটা কোকর সাহেব উত্তর দিবেন ভাই। মানি লন্ডারিং এর টাকা, উনি হয়তো এটা জানেন, বাংলাদেশের সরকারের ব্যাংকে এই টাকাটা ফেরত আসছে। কত টাকা? আর সালাম ভাই যেটা বললেন যে খালেদা জিয়া 96 সালে পদত্যাগ করতে চায়নি, তাহলে জনতার মঞ্চ হইতো না। জনতার মঞ্চ থেকে সেখানে মোহাম্মদ নাসিমকে, মতিয়া চৌধুরীকে নির্যাতন করা হয়েছে, তারপরে তারা রাস্তায় শুয়েছিল। তুফাইল আহমেদ 0 পয়েন্টে তাকে পিটিয়েছে পুলিশ, তারপরে তারা 0 পয়েন্টে শুয়েছিল, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর জুনায়েদ সাকিব যেটা বললেন যে আপনি সাহায্য, প্রথম ধাপে যে করোনা হয় 6,23,94,409 জন লোক উপকৃত হয়েছেন এবং একজন লোক না খেয়ে মারা যায়নি। এই দ্বিতীয় দফে যখন করোনা দেখা দিয়েছেন
তখন টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আপনি জানেন 1 মে মাননীয় প্রধানমন্ত্রী 8,600 কোটি টাকা বরাদ্দ করেছে। সাংবাদিকদের জন্য প্রতি সাংবাদিক 10,000 করে টাকা পাবে, 2,000 সাংবাদিকদের জন্য বরাদ্দ করেছে। অর্থাৎ শেখ হাসিনা জনগণের কথা ভাবেন। শেখ হাসিনা ক্রাইসিসে, এটা জুনায়েদ সাকিবরা প্রশংসা করবেন না, জুনায়েদ সাকিবরা বলেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা নাই। এই কারণে জুনায়েদ সাকিবরা যখন প্রেস ক্লাবে দাঁড়ায় তখন হচ্ছে মামুনুল হকের পক্ষে বক্তৃতা দেওয়া লাগে জনসমর্থন পাওয়ার জন্য। বুঝছেন না? আমার আজকে একটা কথা মনে পড়তেছিল, বঙ্গবন্ধু যখন মহান মুক্তিযুদ্ধের মধ্যে দেশ পরিচালনা শুরু করলেন, আমার সালাম ভাই বলেন অতি ডাইন অতি বাম কারা। তখন অতি ডাইনরা অর্থাৎ যুদ্ধ অপরাধীদের নেপথ্যে, হ্যাঁ, আর অতি বামরা স্লোগান দিয়েছিল মুসলিম বাংলার স্লোগান দিয়ে একাকার হয়ে গেছে। আজকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, তারা মামুনুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। এত জনপ্রিয় আমার ভাই জুনায়েদ সাকিবরা। এই সরকারের জনপ্রিয়তা নাই, রাস্তায় লোক নাই। রাস্তায় লোক জনসমর্থন থাকলে রাস্তায় লোক সরকার বিরুদ্ধে আন্দোলন করে। আর শেখ হাসিনা আজকে জনগণের কথা চিন্তা করেন। শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন। শেখ হাসিনা আছে বলে দেশটা আজকে এগিয়ে যাচ্ছেন, ভালো আছে। হ্যাঁ, সালাম ভাইরা প্রশংসা করবে না, সালাম ভাইদের প্রশংসার দরকার নাই, কারণ সালাম ভাই তো সেই দল করে যে দল শেখ হাসিনার হত্যা করতে চায়, সেই দল প্রশংসা করবে না। জুনায়েদ সাকিবের সেই দল করে যে দল জন্ম থেকে আওয়ামী লীগের বিরোধিতা করে, এরা প্রশংসা করবে না। কিন্তু বাংলাদেশের 83% লোক মনে করে শেখ হাসিনা ঠিক রাস্তায় আছে। বাংলাদেশের এবং বাংলাদেশের না, আপনি দেখেন করোনার সময় বিশ্ব নেতৃত্ব বলেছেন ক্রাইসিস মোকাবেলায় শেখ হাসিনা ত্যাগ, এবং সেটা প্রমাণ করেছে। আমার ভাই সুভাষ বললেন 91 সালে যখন বন্যা হয়েছিল তখন লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিলেন। খালেদা জিয়া গেলেন, হেলিকপ্টারে গেলেন, আসলেন, সংসদে বললেন যত লোক মারা যায় তত লোক মারা যায়নি। আর জননেত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন। আর এই জননেত্রী শেখ হাসিনা এই করোনার মধ্যে 24 লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে নিয়েছিলেন যখন আমপান হয়েছিলেন। আজকে তাই বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার প্রশংসা করে। আজকে আপনি দেখেন ওআইসি, জি কামাল ভাই 30 সেকেন্ডে শেষ করতে হবে। জি, ওআইসির সাধারণ সম্পাদক শেখ হাসিনার প্রশংসা করেছেন করোনা মোকাবেলার জন্য। কমনওয়েলথভুক্ত দেশের মহাসচিব করোনা মোকাবেলার জন্য শেখ হাসিনা 3 জন নেতৃত্বকে প্রশংসা করেছেন, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ধরেন আমি বলি না যে দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, কিন্তু দুর্নীতি সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে কিনা। দুর্নীতি সরকারি পৃষ্ঠপোষক, যাদের আমলে সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে, না আমার কথা না, বিভিন্ন সংস্থা বলেছে, বিদেশি সংস্থা, এমনকি রাষ্ট্রদূতরা বলেছে যে প্রধানমন্ত্রীর ছেলেরা, মন্ত্রী পরিষদের ছেলেরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করছে। অনেক ধন্যবাদ কামাল ভাই। এই প্রশ্ন জুনায়েদ সাকিব বলেন যে বিএনপির সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয়েছে, এই সময় সেটা হয়েছে কিনা সেই প্রশ্ন তিনি রেখেছেন। দুর্নীতি হয়েছে তিনি স্বীকার করেছেন, এটা প্রাতিষ্ঠানিকভাবে হয়েছে কিনা। না, আওয়ামী লীগের বর্তমান সরকার যেভাবে প্রাতিষ্ঠানিকীকরণ সবকিছুকে করেছে, এটা করার সক্ষমতা বিএনপির থাকলে, মানে বিএনপি আসলে 2006 সালে ক্ষমতা থেকেও মানে এভাবেই ক্ষমতা চালিয়ে যেতে পারত। বিএনপির সেই সক্ষমতা নাই। বিএনপি যে মানে সেই সক্ষমতা যে বিএনপির নাই, এটা আওয়ামী লীগ প্রতিদিনই এই কথাটা বলে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কল্পিত জগৎ সৃষ্টি করতে হয়, এটাকে বলে শূন্যে ছবল হানা আর কি, শূন্যে তরোয়াল হাঁকাচ্ছি। মানে আমার মতো করে আমি একটা কল্পিত জগৎ সৃষ্টি করলাম, তারপরে আমি একজনকে আলট্রা লেফট, একজনকে আলট্রা রাইট, একজনকে এটা, একজনকে ওইটা, এভাবে সাজালাম, তারপরে আমি মারতে থাকলাম। ওই একই রকমই আমি আবারও বলছি যে গরুর রচনাই আসলে আমরা শুনতে পাচ্ছি এবং গরুর রচনা মানে জুনায়েদ সাকিব, গরুর রচনা মানে মানে আমরা এমন একটা কথাগুলো বলছি, আমরা যে নিজের সুবিধাজনক খেলা, মিথ্যে কথা বলছি না, আমি বলছি যে আপনি আপনার সুবিধাজনক জায়গায় আছেন। কথাগুলো বলছি না কামাল ভাই, প্রতিবারই আপনি অন্যের কথার সময় ডিস্টার্ব কেন করেন? প্লিজ এইটা করেন না, এখানে ভদ্রলোক সবাই, আপনার সময় আমরা চুপ করে শুনেছি, কথা বলবেন, চুপ করে শুনেছি আমরা শ্রদ্ধার সঙ্গে, একটু বলতে দেন না। উনি যেটা বলছেন উনি কি ছাগলের রচনা করতেছেন? না, আমি বলছি উনি মামুনুল হককে উনি সমর্থন দিচ্ছেন, এটা কি মিথ্যা? কামাল ভাই আমি একটা বলি যে প্রথমত এই কথাটা ব্যবহার সমর্থন দিছে প্রেস ক্লাবের দাঁড়ে সামনে দাঁড়িয়ে, কি মিথ্যা? মিথ্যা কথা বলছেন, জামাতের সেক্রেটারির পাশে রেখে আপনি মিথ্যা কথা বলছেন। কামাল ভাই আমাকে বলতে বাধ্য হচ্ছে, আপনি আমার সিনিয়র মানুষ, আপনি মিথ্যা কথা বলছেন। যে মিটিং করছেন জামাতের সাথে রেখে, আমি আপনাকে আপনি যে আপনি টেনে আনছেন তো আমাকে, আমি পরিষ্কারভাবে বলছি আপনি মিথ্যা কথা বলছেন। না,
এটা আমি আপনি আমার সিনিয়র, আমি যে আমার মনে হয় যে মিথ্যা শব্দটা বলা যায় না, এটা বলা যায় অসত্য বলতে হয়, অসংসদীয় মিথ্যা শব্দ বলা যায় না, না, উনি অসংসদীয় হচ্ছে অসত্য বলতে হয়, মিথ্যা বলতে হয় না। আমি কিন্তু বলতে চাই শব্দ এরা এই যে- যে ওনার এই যে- বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য, আমাকে কথা শেষ করতে দেন। জি। ছাগলের রচনা শুরু করছেন। না ঠিক আছে, আপনি এবার থামেন। আপনি কামাল ভাই বলুন একটু তো। শুনি আমরা, দেখি উনি কি আমি বলে, উনি যেটা ব্যাখ্যা বললাম দিবেন। যে বলুন। আমি কিন্তু বলিনি, আমি প্রথম বলতে চেয়েছি যে উনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। গরু রচনা বাংলা ভাষায় যে কথাটা আমরা বলি সাধারণত নিজের ফিল্ডে নিয়ে আসা, অর্থাৎ আমি যে রচনাটা জানি সেটাই বলা, অন্য বিষয়ে যেটা আমরা আলোচনা করছি সেই বিষয়ে না থাকা। এটা কোনো গরু রচনা বলতে গরু বলে ওনাকে ছোট করার বিষয় না, ছাগল বলে এটার তুলনাটা হয় না। অর্থাৎ আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন। আপনি রাজনৈতিক ফিল্ডে নিয়ে আসলে আপনি বিএনপিতে 3টা গালি দিতে পারবেন, আপনি আমাকে 3টা গালি দিতে পারবেন, সেইটাই আলোচনা করছি আমরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত যে সংকট সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সুতরাং সেই জায়গায় আমি আপনাকে বারবার বলছি যে আপনি যে পুরো ফিল্ডটা নিয়ে আসলেন, আপনি আমাকে বললেন আমি হেফাজতের সমর্থন করেছি। আমরা হেফাজতে ইসলামের উপরে সরকারের যে নির্যাতন হচ্ছে কিংবা সাধারণভাবে মোদী বিরোধী আন্দোলনে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরোধিতা করেছি। আমাদের হেফাজতের সাথে রাজনীতির আপনি যেমন সমর্থন করেন না, আমি করি না, আমি যেমন আপনার রাজনীতি সমর্থন করতে আপনি আমার রাজনীতি সমর্থন করেন না। কিন্তু রাজনীতি সমর্থন করা না করা এক জিনিস, আর একজনের উপর রাষ্ট্রশক্তির নিপীড়নের বিরোধিতা করা সেটা আরেক জিনিস। আপনারা যখন আক্রান্ত হয়েছিলেন তখন আমরা বিরোধিতা করেছিলাম, যখন শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল আমরা তখন তার নিন্দা জানিয়েছিলাম। সুতরাং এই যে জায়গাটা, এটা পলিটিক্যাল মোরালের কোয়েশ্চেন। এটা যদি আপনি এখন বুঝতে না পারেন, এটা আপনার রাজনৈতিক অবস্থান। আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে আমি সব বিষয়ে তর্ক করবো না। আমি যে কথাটা বলছি যে 9:30 আপনি সাম্প্রদায়িক শক্তি, আমি যদি বললাম যে আপনারা যখন কোলে তোলেন কাউকে তখন আর সাম্প্রদায়িক শক্তি, আমরা কোলে কে তুলেছে বাংলার মানুষ জানে। আমি আর সে বিষয়ে যাচ্ছি না। 9,500 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 9,500 কোটি টাকা যে অব্যবহৃত, আপনি এই অনুষ্ঠানের শুরুতে কতগুলো ক্লিপ দেখিয়েছেন, সেখানে কি ক্লিপ ছিল? 10,000 কোটি টাকা, 9,500 কোটি টাকা অব্যবহৃত। তার মানে করোনা কালের এই যে আমাদের স্বাস্থ্যের উন্নতির যে আমরা যে আশা করেছিলাম, সেই উন্নতির আসার জায়গাগুলো হচ্ছে কি আমাদের প্রস্তুতি নেওয়া। এই যে আজকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসলো, এখন ইন্ডিয়া কিন্তু ভেবেছিল করোনা বিজয় হয়ে গেছে গত জানুয়ারি মাসে, এবং তার পরিণতিটা কি দাঁড়ালো? আমরা বলছি যদি আমরা প্রস্তুতি নেইও, তাতে যদি ধরেন আমরা ওই ভ্যারিয়েন্টের, আমরা তো চাই যে কোনোভাবে এই ভ্যারিয়েন্ট না আসুক, বাংলাদেশে এরকম জায়গায় না যাক, আর একটা মানুষ এইভাবে মৃত্যুর শিকার না হোক। কিন্তু আমাদের প্রস্তুতি থাকলে, সেই প্রস্তুতি যদি আমি বলি যে কাজে নাও লাগে, সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। সমস্ত মিস্টার রায় যদি বলেন, সুভাষ সিং জায়গায় আর ব্যাংকের ঋণ খেলাপি অনেক ওই যে আমি ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতির অধ্যাপক মাইনুল সাহেব 3.5 লক্ষ কোটি টাকার ব্যাংকের যে মন্দঋণ, এবং সেটা 4 ভাবে কিভাবে এটা তৈরি হয়ে আছে, ব্যাংকের যে কি দুর্দশা সেটা রিপোর্ট দিয়েছে। এখন আর সেই আলোচনার বিষয় না বলে আমি সেটাতে যাচ্ছি না। লাস্ট 2 মিনিট, সময় শেষ। জুনায়েদ সাকি যেখানে থাকে বিষয় অনেক তৈরি হয়ে যায়, বাস্তবতা সেখানে। এস.এম. কামাল হোসেনের বক্তব্য রাজনৈতিক, আর জুনায়েদ সাকির বক্তব্য তাহলে অরাজনৈতিক, যদি অঙ্কের হিসেবে আমি বলি। হেফাজত তো বলছে তারা অরাজনৈতিক দল দাবি করেছে, তা তো বটেই। যার মধ্যে ডাক্তার সাকাত হোসেন সায়ন্ত সমর্থিত 20 দলীয় ঐক্য জোটে 4টি দল আছে, অতএব সে কথা বলতেই পারেন। যাক, আমি বলছি না। আমি আমার প্রিয় একজন মানুষ আছেন এখানে অনলাইনে, আব্দুল সালাম, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আব্দুল সালাম ভাই একটা তথ্য দিয়েছেন, কারণ তার মতন মানুষ যখন তথ্য দেয় সেই তথ্য যাচাই বাছাই হওয়া দরকার। তিনি বলেছেন বেগম খালেদা জিয়া 1991 সালে তিনি পার্লামেন্টে বিল এনেছিলেন। আমি তো জুনায়েদ সাকির মতন বলতে পারবো না কাঁচা বাংলায় যে মিথ্যা। আমি সঠিক তথ্য, আমি সঠিক তথ্যটি বলি। সঠিক তথ্যটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র 91 সালে। হ্যাঁ, সেটাই বলছি তো, আমাকে বলতে দেন। 1991 সালে আপনার মনে আছে একটা গণভোট হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন অস্থায়ী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের। সেই বিচারপতি সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, দিয়ে বলছেন, আমি কোট আনকোট বলছি, নির্বাচিত সংসদীয় দলের প্রধান হিসেবে কিংবা সংসদীয় দল থেকে বিল আনতে হয়, যদি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে, যদি প্রধানমন্ত্রী শাসিত সরকারে আসতে হয়, সংসদীয় পদ্ধতিতে আসতে হয়, সরকারি দলের বিল আনতে হয়। সরকারি দল বিল আনছে না, আমি এখন কি করব? নেত্রকোনার ভাষায় তিনি বলেছিলেন। তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে মরহুম আব্দুস সামাদ আজাদ তিনি প্রথম কিন্তু বিল আনেন, এবং মরহুম সালাউদ্দিন ইউসুফ আরেকটি বিল আনেন। সেই বিলের পরিপ্রেক্ষিতে আজকে সংসদীয় গণতন্ত্র, সেই বিলের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। অতএব এই তথ্যটি আমার শ্রদ্ধেয় সালাম ভাইয়ের সামনে উপস্থাপন করে রাখলাম। যাই হোক, আরেকটি কথা, যে এই যে অব্যবহৃত অর্থ,
অব্যবহৃত অর্থের কথা বলা হয়েছে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম করোনাকালীন সময় তিনি 50 লক্ষ মানুষের সাহায্য দিতে চেয়েছেন, অর্থ সাহায্য। তিনি 30 লাখের কাছে যে পৌঁছে গেছে। বলতে দেন, আমাকে বলতে দেন। এই জন্য তো বামপন্থীদের কথা মানুষ বোঝে না, কমিউনিকেশন বুঝতে পারে না, মানুষ জনগণ থাকে কিন্তু না। দাবি করছেন মুশকিল। বামপন্থী যাই না, হোক, এবং বারবার ওনাকে বামপন্থী বলছেন। আরো উগ্র বামপন্থীরা আমাদের হ্যাঁ। কল্পনা অকল্পনা এমন এমন শব্দ ব্যবহার করেন। জোনায়েদ সাহেবকে আরে না, 100% যেই অসুখ জি, একদম শেষ পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে। শোন, আমি প্রশেষ করি। সালাম ভাইকে 1 মিনিট দিতে হবে। না, দিতে হবে। আমি নাহলে বলি, অন্যায় হবে। আমি যেই কথা দিয়ে আপনার বলি, ভাষা আপনারই খুব প্রিয় মানুষ, একটু হ্যাঁ, 1 তা তো মিনিট দিতে বটে। হবে প্লিজ। এবং এই যে এই অস্ত্র শিকদার, ভারতের একজন বিখ্যাত কমিউনিস্ট, তার একটা মোটা বই আছে, আগেও বলেছিলাম একে, জোনায়েদ সাকিকে, কিল মারার গোসাই মারার গোশে দিয়েছেন উনি আমাকে। দিয়েছিল। তা বইটা ঠিক মতো পড়েননি। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। এই হচ্ছে জোনায়েদ সাকিদের রাজনীতি। আমি আর বেশি কিছু বললাম না, কারণ আমি কাঁচা বাংলা ব্যবহারে অভ্যস্ত না। অনেক ধন্যবাদ আপনাকে। সালাম ভাই, যদি লাস্ট 1 মিনিট একটু বলেন, 1 মিনিট জাস্ট। আসলে 1 মিনিটে তো বলা যাবে না। উনি কিন্তু জাস্টিফাইড করলে যে আসলে খালেদা যে এই বিলটা আনছে, কারণ বিরোধী দল কিন্তু বিল সঠিক বলেন না সালাম ভাই। সরকারি দলকে আনতে আব্দুস সামাদ আমি শেষ আজাদ করি, এবং সালাউদ্দিন এটা ইউসুফ। আলোচনার সাপেক্ষ। আজকে আলোচনা তারপরে আমি প্রাসঙ্গিক বললাম না, এটা please। আলোচনার সাপেক্ষ। আলোচনা হইতে পারে, আই মে বি রং, ইউ মে বি নিশ্চয়ই, রং। নিশ্চয়ই। এখানে আমি বলি, please, সময় নাই। আরেকটা আমার ভাই কামাল সাহেব বলছেন যে আওয়ামী লীগের 43% সমর্থন আছে। তো ভাই, এত যদি সমর্থন থাকে তাহলে দিনের ভোটটা রাত্রে হয় কেন? তাহলে তো ভোট নিয়ে আলাপ করেন সালাম ভাই। ভাই শেষ করি। আমি কিন্তু আমি কারোর সময় টেস্ট করিনি। না, সময় তো শেষ, 1 মিনিট। সালাম ভাই, আবার আলাপ করি, আরেকটা আলাপ করি। একটা সবাই একটা জায়গায় আসেন। আজকে যদি দেশটাকে একটা লাইন আপে আনতে হয়, গণতন্ত্রটাকে ফিরে আনেন, রাজনীতিটাকে ফিরে আনেন, মানুষের ভোটের অধিকারটা ফিরে আনেন, আর তাহলেই সবকিছু দূর হবে। আদারওয়াইজ কোনো কিছু দূর হবে না। বিএনপিটা ঠিক করেন সালাম ভাই, বিএনপিটা অনেক ঠিক করেন। ধন্যবাদ আপনাদের 6 জনকে আসবার জন্য, বিএনপিটা ঠিক কথা করেন। বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করবার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি, সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.